যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম আলমগীর, বাড়ি গাজীপুর জেলার সালনা পোড়া বাড়িতে। তবে বর্তমানে আমি দেশের বাইরে আছি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি গত 29/9/2017 তারিখে বাংলাদেশ ছেড়ে সুদানে আসি। এখানে আমার এক কাকাতো ভাই ও পাড়ার প্রতিবেশী চাচা থাকেন। আমার ভাই এসছেন মাত্র কয়েক মাস আগে, কিন্তু চাচা আছেন 12 বছর যাবৎ। মূলত তাদের মাধ্যমেই আমার এখানে আসার পর কিছুদিন ভালোই কাটছিল। আমাকে যে বাসায় এনে রাখা হয় বাসাটার কিছু বিবরণ দেই। বাসাটা 5 তলা, আমরা 3 তলায় থাকি। মেইন দরজা খুলতেই প্রথমে ড্রয়িং রুম, 2 দিকে 2টো বেডরুম, একটা রান্নাঘর ও একটা বাথরুম। বাসার সামনে খোলা মাঠ, সামনে একটি মাদ্রাসা আর আরেক পাশে ছোট একটি কবরস্থান। আমরা 4 জন থাকি ফ্ল্যাটে। অনেক গরম থাকার কারণে আমরা সবাই এক রুমেই ঘুমাতাম, কারণ ওই রুমে এয়ার কুলার লাগানো ছিল। প্রায় 1-1.5 মাস পরে আমরা 1-1.5 মাস পার হয়ে গেল, কিন্তু কোনো কাজ পাচ্ছিলাম না। ধীরে ধীরে মাথায় চিন্তা ভর করতে লাগলো। সারাদিন মন মরা হয়ে বসে থাকতাম। তখন আমার সাথে পরিচয় হলো মারুফ নামের একটি ছেলের। ওর বাড়ি ফরিদপুর, 5 ওয়াক্ত নামাজি ছেলে। দেশে থাকতে নাকি তাবলিগ করত। ওর সাথে নাকি একটি ভালো জিন আছে। এই কথাগুলো মারুফই আমাকে বলেছে। ও আমার মতো বেকার। আমার চাচা ওকে কোথা থেকে যেন এনে এই বাসায় রাখে। ধীরে ধীরে ওর সাথে আমার ভালো খাতির জমে যায়। ও আমাকে ওস্তাদ বলে ডাকে। তো আমার মন খারাপ দেখেও শুধু বলতো, ওস্তাদ, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর মনে শান্তি পাবে। তো প্রতিদিন ও আমাকে ফজরের নামাজের আগে ডাক দিত। আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ শেষ করে আবার শুয়ে পড়তাম। তো একদিন মারুফ বলল ও নাকি কোন প্রতিবেশী মামা সুদানে থাকে, তার সাথে দেখা করতে যাবে আর যত রাত হোক চলে আসবে। ওই দিন আমার শরীর কিছুটা অসুস্থ থাকার কারণে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। যথারীতি ওই দিন শেষ রাতে আমার ঘুম ভাঙে মারুফের ডাক শুনে। ও বলছে, ওস্তাদ ওঠো, নামাজের সময় হয়েছে। আমি চোখ না খুলেই বলি, তুমি যাও, আমি ওযু করে আসছি। প্রিয় লিসেনার, এই এপিসোডে শুনতে পাবেন গ্রামের কালো জাদুর ঘটনা সহ আরো অনেক ঘটনা, যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে এই এপিসোডের মধ্যে আপনারা কে কোথায় থেকে এই ঘটনাটি শুনতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। আনুমানিক 5 মিনিট পর আমি উঠে ওযু করে যেই খালি রুমটিতে আবার নামাজ পড়তাম সেখানে যাই। দেখি অলরেডি ও নামাজে দাঁড়িয়ে গেছে। তো আমি ওর পাশে গিয়ে নামাজে দাঁড়াই এবং নামাজ পড়তে থাকি। আমার নামাজ শেষ হওয়ার আগেই ওর নামাজ শেষ করে ও রুম থেকে বের হয়ে যায়। আমি একটু অবাক হই, কারণ আমরা ফজর নামাজ 2 রাকাত জামাতের সাথে আদায় করতাম। যাই হোক, আমি নামাজ শেষ করে একটু ব্যালকনিতে যাই। নিচ থেকে তাকাতেই দেখি অনেকগুলো লোক সাদা পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে। তাদের সামনে একটি খাটিয়া, তাতে একটি লাশ রাখা, আর লোকগুলোর সামনে দাঁড়িয়ে থাকছে মারুফ, অপলক এক মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর ইশারায় আমাকে নিচে যেতে বলছে। ভাবলাম হয়তো জানাজার নামাজ হবে তাই ডাকছে। তো আমি আর কিছু না ভেবে নিচে নেমে ওই কবরস্থানের দিকে যাই। গিয়ে দেখি সবগুলো মানুষই অনেক লম্বা, সবাই আলখাল্লা টাইপের পাঞ্জাবি পরা, কেউ কারো সাথে কোনো কথা বলছে না। তো আমি সবার পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করি। জানাজার নামাজ শেষে আমি মারুফকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও দেখতে পাই না। তো লাশটাকে কাঁধে নিয়ে 4 জন লোক কবরের দিকে যাচ্ছে, বাকি লোকগুলো তার পিছু পিছু যাচ্ছে। আমিও ভাবলাম মাটি দিয়ে মোনাজাত করে তারপর ফ্ল্যাটে যাব। আমি গিয়ে একেবারে কবরের পাশে দাঁড়াই। 2 জন কবরে নামে, বাকিরা সবাই দোয়া পড়তে থাকে।
লাশটা যখনই কবরে নামানো হচ্ছে তখনই হঠাৎ করে লাশের মাথার অংশের কাপড় খুলে যায়, আর আমি যা দেখি তাতে রীতিমতো ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে আসে। আমি দেখি লাশটা আর কারো নয়, ওটা মারুফের লাশ, যার সাথে কিছুক্ষণ আগে পাশাপাশি দাঁড়িয়ে আমি নামাজ আদায় করেছি। আমি দেখলাম লাশটা আমার দিকে তাকিয়ে আছে, আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি যখন চোখ খুলি তখন দেখি আমি একটি হাসপাতালের বেডে। জিজ্ঞেস করি আমি কোথায়। তখন আমার বড় ভাই বলে, তোকে বাসায় না পেয়ে যখন খুঁজতে বের হই তখন এক সুদানি ব্যক্তি বলে ওইখানে এক আজনবী পড়ে আছে অজ্ঞান অবস্থায়। অনেক চেষ্টার পরও যখন তোর জ্ঞান আসছিল না তখন আমরা তোকে হাসপাতালে নিয়ে আসি। তারপর তারা আমাকে বলে, জিজ্ঞেস করে যে কি হয়েছিল তোর, তুই কি করে কবরস্থানে গেলি। আমি তাদের পুরো ঘটনা খুলে বলি। আমার ঘটনা শুনে তারা তো পুরো অবাক, বলে মারুফ তো কাল রাতে বাসাতেই আসেনি। আমি বলি তাহলে ও এখন কোথায়। আমার কথা শুনে তারা মারুফকে কল করে, কিন্তু ওর নাম্বার বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর ওর এই মামার সাথে কথা হয়। তখন সে বলে আমার সাথে দেখা করার কথা ছিল কিন্তু ও আসেনি। এভাবে একদিন চলে যায়। আমার চাচা ওর পাসপোর্ট নিয়ে স্থানীয় পুলিশকে বিষয়টি জানায়। পরদিন সকালে স্থানীয় পুলিশের ফোন করে জানায় একজন বাঙালি রোড অ্যাক্সিডেন্ট করে খার্তুম সিটি হসপিটালে ভর্তি আছে, অবস্থা খুবই গুরুতর। খার্তুম হল সুদানের রাজধানী। খবর পেয়ে আমরা সবাই সেখানে ছুটে যাই। গিয়ে দেখি ও বেডে শুয়ে আছে, মাথায় অনেক আঘাত পেয়েছে, কোনো কথা বলতে পারছে না, শুধু আমার দিকে তাকিয়েছিল আর ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আমি এমনিতেই অসুস্থ ছিলাম, ওর এই অবস্থা দেখে আমি আরো ভেঙে পড়ি। সবাই আমাকে শান্ত করে রুমের বাইরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে নার্স এসে বলে রোগী আপনার সাথে কথা বলতে চায়। এই কথা শুনে আমি এক দৌড়ে ওর হাতটা ধরে ওর পাশে গিয়ে বসি। তারপর বাকিরা সবাই আসে। ও তখনও অঝরে কাঁদছিল। আমি ওকে বলি কেঁদো না ভাই, সব ঠিক হয়ে যাবে। ও আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর চাচা ও ওই মামার দিকে বলল, আমি বাঁচব না, তোমরা আমাকে আমার মা বাবার কাছে পৌঁছে দিও। আমি আবার ওকে সান্ত্বনা দিয়ে বলি, কিচ্ছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে। ও আমার দিকে নামাজ ছিল না। তখন ওর হাত আমি ধরেছি। দেখলাম মারুফ হঠাৎ কেমন যেন নড়ে উঠল। আমার ভাই তাড়াতাড়ি ডাক্তারকে ডাকলো। ডাক্তার যা বলল তা শুনে সবাই পুরো অবাক। উনি বললেন মারুফ আর নেই। আমার যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না। তখন মারুফের হাতটা আমার হাতে। ঘটনার আকস্মিকতায় আমি সাথে সাথে জ্ঞান হারাই। আমার জ্ঞান ফেরে পরদিন সকালে। ঘটনা যদি এখানে শেষ হতো তাহলে ভালোই হতো। আজ 2 সপ্তাহ হলো মারুফ মারা গেছে। এখনো যদি কোনদিন এক ওয়াক্ত নামাজ না পড়ি, ওই রাতে আমি মারুফকে স্বপ্নে দেখি। ও শুধু বলে, ওস্তাদ নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। এই ভয়ে আমি এখন সারা রাত ঘুমোতে পারি না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার সাথে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, পরে কোনো একদিন আবার পাঠিয়ে দেব। মোহাম্মদ আলমগীর হোসেন, খার্তুম, সুদান। তো বাবা আজকে কি ঘটনা আপনি শোনাবেন আমাদের? আজকে স্টোরি কয়েকটা আছে, তো আমি শুরু করতে পারি? শুরু করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আজিমের কাহিনী। আজিম আমাদের বয়সের মধ্যে বন্ধুই হয় সম্পর্কে। তো ওর একটা সময় ছিল, সে সময় গ্রামে চলে গিয়েছিল কিছুদিনের জন্য। তখন মানে শহরে মানে থাকা হয়নি কয়েক বছর। সো ওর জন্য খুব মিস্টিরিয়াস ছিল গ্রামের টাইমটা, কারণ শহরে বড় হয়েছে এবং বেশ
একটা ভালো মানে শহরি এনভায়রনমেন্টও ছিল আর কি, যেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস এই মিস্টেরিয়াস এনভায়রনমেন্টটা খুব একটা পাওয়া যায় না শহরে। আমাদের শহরের মিস্ট্রি কিন্তু আরেক রকম। আরবানে হ্যাঁ, আমরা যে দেখি দালান কোঠা এটা সেটা, ভূত খুঁজলেও আমরা খুঁজি ভাঙা বাড়িতে, পুরোনো বাড়িতে, পরিত্যক্ত বাড়িতে। গ্রামেও খোঁজে পরিত্যক্ত বাড়ি, সেটা হচ্ছে কথা বলতে যেখানে মানুষের চলাচল বা যাতায়াত কম, রাইট। কিন্তু গ্রামে কিন্তু পরিত্যক্ত বাড়ি বলতে জমিদার বাড়ি বা এরকম কিছু একটা জিনিস আছে। যাই হোক, তো ওর কাছে কয়েকটা জিনিসটা খুব একটু অ্যাডভেঞ্চারাস ছিল ওই টাইমটা, এবং সে কিছুদিন মানে আপনার একটা সুন্দর পরিবেশে চলে গিয়েছিল। তো ওখানে যে ওর মধ্যে ইন্টারেস্টটা গ্রো করে এই ভৌতিক ব্যাপারগুলোতে, বিশেষ করে ওদের যে গ্রামটা ছিল সেটা ছিল আপনার একটু মানে সনাতন ধর্মাবলম্বীদের আপনার বেশ বাসস্থান বেশি সেখানে, এবং ওখানে বেশ প্রায় দেখা যেত যে পূজা হচ্ছে এবং নদীর ওই পারে গান টান হয় এরকম একটা জিনিস। এবং কিছু ছেলে পেলে সাথে পরিচয় হয়েছিল যারা আপনার কিছু ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক টাইপের জিনিস। ব্ল্যাক ম্যাজিক টাইপের বলতে ব্ল্যাক ম্যাজিকই আর কি। গ্রামে ওই সময় ব্ল্যাক ম্যাজিক বলতো না বা কালো জাদুও বলতো না, ওরা জাস্ট বলতো যে জাদু করি, মন্ত্র পড়ে, এই ধরনের জিনিসপত্র। তো যাই হোক, ওর এইসব ব্যাপারে কিছু ইন্টারেস্ট হয়েছিল। তো একদিন ওকে একটা পরিচিত ছেলের মধ্যে সাথে তার পরিচয় হয় ওখানে একজন পরিচিতর মাধ্যমে আর কি। তো সেই ছেলেটা হচ্ছে এই ধরনের তন্ত্র মন্ত্রের সাথে বেশ জড়িত আর কি, মানে এই ধরনের কার্যক্রম করে। এই ধরনের মানে মানুষের দেখা যাচ্ছে যে তাদের মধ্যে প্রচলিত জিনিস, পিঠা নষ্ট করে দেওয়া মানুষের, মানে মন্ত্র পড়ে পিঠা নষ্ট করে দেওয়া, এটা করে বিভিন্ন সাধনা। সো ওই ছেলের সাথে পরিচয় হওয়ার পর ওর কাছে কিছু ইন্টারেস্টিং জিনিস আসে। ও মানে ওই ছেলেটার নেচার, কথাবার্তা এবং আচার আচরণগুলো ওর কাছে খুব ইন্টারেস্টিং লাগে। তো ও ওকে বলে যে কয়েকদিন ঘুরে ওর সাথে, যে আমাকে তুমি কিছু দেখাও, যে তুমি নাকি বিভিন্ন জিনিসের সাথে কথা বলো, অলৌকিক জিনিসপত্র, পিশাচ এন্ড হোয়াটএভার, তো আমাকে কিছু দেখাও। তো ও বলে যে দেখো, তুমি যদি এই সাধনা বা এই ধরনের না করে এগুলো দেখতে পাবা না। আর বিশেষ করে যে সাধারণ জীবন যারা যাপন করে তারা এগুলা পারে না, তাদের কিছু স্পেশাল সাধনার মধ্যে দিয়ে যেতে হয়, আর তুমি এগুলা দেখতে চেও না। আচ্ছা। তো ও ওকে অনেক রিকোয়েস্ট করতেই থাকে এবং ঘোরাঘুরি করে, এবং সে বলে তুমি আমার সাথে ঘোরাঘুরি করে পারবা না, কারণ আমি অনেক সময় দেখা যাচ্ছে শ্মশানে বসে থাকি, অনেক সময় দেখা যাচ্ছে ওখানে ভাঙা মন্দির আছে, ওইখানে আমি যে সাধনা করি। তো এইসব সময় বলে আমিও তোমার সাথে থাকবো, বলে কেন আমি তোমাকে নিতে পারবো না, কারণ আমার নিষেধ আছে। আচ্ছা। তো যাক, এরকম বিভিন্ন রিকোয়েস্টের পরে একদিন ঘটনাক্রমে ও তার সেই বন্ধু আর সেই যে সাধক যে ছেলেটা, তিনজনে মিলে এক জায়গায় বসে গল্প করছিল। তো সেটা ছিল বেশ শ্মশানঘাট আছে, শ্মশানঘাটের পাশে নদী, এবং নদীর এই পাশ থেকে মানে আপনার শেষ হয়ে গেছে আর কি, সীমানাই শেষ, পুরোটাই নদীর পাশে। তো ওখানে বসে গল্প করতে করতে বিকাল হয়ে গেছে, এবং বিকাল হতে হতে একসময় সন্ধ্যা গড়ায় গেছে। এবং তখন এই কথায় হঠাৎ করে ওই ছেলেটা, ওই যে ছেলেটা সাধক আর কি, সে বলে তোমরা চলে যাও এখান থেকে, আচ্ছা, তোমরা এখানে থেকো না, আমার এখানে আই এম ডুইং সামথিং এন্ড আমার সময়টা এখন মানে আমার ধ্যান করার সময়, তোমরা এখন থেকো না। তো বলছে যে আমরা চলে যাবো, তোমাকে বলছি অনেক দেখাইতে, বলে কি না এরকমই না, ইনফ্যাক্ট তোমরা এখনই চলে যাও পারলে, ইনফ্যাক্ট মানে ওদের ভাষায় বলছে, ওর যে লোকাল ভাষা, যে সত্যি কথা তুমি এখনই চলে যাও, তোমাদের এখন থাকার টাইম নেই। তো ওরা অনেক রিকোয়েস্ট করে ওরা বলে যে না, থাকা যাবে না, চলে যাও। তো ওরা দুই বন্ধু চলে আসতে থাকে ওখান থেকে, এবং চলে আসতে কিছু দূর আসার পর ওই যে আজিমের মাথায় একটা বুদ্ধি আসে, সে বলে যে ও কি করে, ও আমাদেরকে কেন সরাই দিল এখান থেকে, তা আমরা একটু দেখি, কৌতূহলী। তো বলে কিভাবে দেখবো, বলে না থাকা উচিত না, এমনি অন্ধকার হয়ে গেছে এই জায়গাতে, এমনি অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার নেমে আসতেছে, নাই চলে যাই। না তুই যাইস না, বলে দাঁড়ায় আমরা দেখি ও কি করে। তো এই কিউরিয়াসিটির থেকেই ওরা একটা গাছের নিচে, পাশে ঝোপঝাড় আছে, ওখানে যে বসে থাকে, বসে আড্ডা মারতে থাকে, বলে যে একটু পর আমরা আরেকটু অন্ধকার হয়ে যাবে যখন, তখন হেঁটে ওর কাছে যেয়ে দেখবো কি করে এখানে। তো বলে ঠিক আছে। তো তখন সময়টা কিন্তু রাসেল ভাই গরম না, মানে আপনার শীতকাল, শীত পড়া শুরু হয়েছে আর কি, হালকা হালকা ঠান্ডা আছে, তো মানুষের ঠান্ডা লাগে এরকম একটা সময়। তো ওরা বসে থাকতে থাকতে এক সময় দেখা যাচ্ছে মশার কামড় খাচ্ছে, এরকম অবস্থা। তো বেশ অন্ধকার যখন হয়ে আসছে, বলছে চল আমরা যাই ওইদিকে হেঁটে। আচ্ছা। তো সাথের ফ্রেন্ডটা ওর সাথে যেতে চায় না, বলে যে না আমি যাবো না, তুই যা। তো ও নিজেই বলে যে তুই তাহলে থাক, তোর যেহেতু এত সাহস নেই, আমি হেঁটে যাই। তো আস্তে আস্তে হেঁটে এমন ভাবে যায় যে অন্ধকারও যাতে ওর ছায়াটা ওইখান থেকে দেখা না যায়। আচ্ছা, মানে ঠিক রাস্তার পাড় ঘেসে গেছে, জানে রাস্তার মাঝখানে হাঁটলে কেউ দেখে ফেলতে পারে। তো ওইরকম যাচ্ছে রাস্তাটাকে বলতেছে যে বেশ আপনার বালি ফেলানো রাস্তা, মানে ওই জায়গাটা বোঝা যাচ্ছে যে এখানে রাস্তা। তো
যাচ্ছে, তো যেতে 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 ও দিক হারায় ফেলে। কোন দিক আচ্ছা। থেকে আসছিল সেটা তার মনে নেই, এবং তার কাছে কোনো টর্চ লাইটও ছিল না, মোবাইল ফোনও ছিল না। 90s এর দশক, সেই সময় মানে আপনার এই মোবাইল ফোনেরও এরকম প্রচলন হয় না, গ্রামে তখন Right. আরো না। তো যাই হোক, অন্ধকারেই সে একটা দিক চিন্তা করে হাঁটতে থাকে রাস্তাটাকেই করে। তো দেখছে যে ও মেলা হেঁটে ফেলছে, অনেক অনেক হেঁটে ফেলছে। এত দূর তো হেঁটে আসার কথা না, যেখানে বসছিল সেখানে নদী শেষ হয়ে যায়, এরপরে আর রাস্তা থাকার কোনো কথা না। কিন্তু ও হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে যে দেখে যে একটা গাছ, বেশ বড় গাছ, এবং রাস্তা আরো চলে গেছে। গাছটা বেশ বিস্তৃত হয়ে ডালপালা আপনার সেই রাস্তার উপরে এসে পড়তেছে। তো দেখে যে এরকম একটা বিশাল গাছ, হঠাৎ করে এই গাছটা তো আমি দেখি নাই, আমার খেয়ালও না এরকম একটা গাছ। তো গাছটা কাছাকাছি যখন যায়, সে ফাইন্ড আউট করে যে এটা একটা আম গাছ। অন্ধকারও সে বুঝতে পারে যে এটা আম গাছ, এবং কিছু ডালপালা নিচে চলে আসছে, সেখানে বড় বড় আম ঝুলে আছে। মানে বোঝা যাচ্ছে যেরকম বড় বড় ফল, এবং সে বুঝতে পারে এগুলো আম ঝুলে আছে। এবং একটু পরে ও শব্দ পায় এখানে হাসতেছে, বাচ্চাদের হাসির শব্দ, এরা মানে হাসাহাসি করতেছে। তারপর ফিল করে যে টুকটাক টুকটাক ইট উড়ে আসতেছে ওখানে, ছোট ছোট মাটির ঢেলা বা ইট এদিক ওদিক পড়তেছে, শাট শাট করে এদিক ওদিক পড়তেছে। তো চিন্তা করে ঘটনা কি, বাচ্চারা এখানে মানে ইট মারতেছে, কি ব্যাপার? একটু পর তাকায় দেখে অন্ধকারের মধ্যে কিছু ছায়ামূর্তি দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা হবে 5-7 জন, তারা ওইদিকে ইট মারতেছে, কিছু একটা ছুড়ি ছুড়ি মারতেছে। তো ও শব্দ করে, এই কে তোমরা, এখানে কি ব্যাপার এসে? কেউ কোনো মানে আপনার দেয় না, রিপ্লাই দেয় না। ওর কোনো মানে কোনো রিপ্লাই নাই, কিচ্ছু নাই, ওরা ওদের মতো করতেই আছে। তো ও এক পর্যায়ে হাত দিয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করে যেটা আসলে ফল নাকি। তো দেখে হ্যাঁ, মানে পুরো হাতটা পড়ছে একটা ফলের মতো। তো সেই টান দিয়ে ছিঁড়ে ফেলে মানে এটাকে, হাত দিয়ে বুঝতে পারতেছে যেটা একটা আম, একটা হাত মুঠো করে বেশ একটু বড় সাইজের আম। এবং ও ওর গায়ের লোমগুলো দাঁড়া যায় তখন, যে এই যে বাচ্চাগুলো যে দেখতেছে, ও আমটা নিয়ে সামনে যায়, বাচ্চাগুলো কিন্তু ক্রমেই মানে ওর সাথে ডিস্টেন্সটা ওরকম মেইনটেইন হয়ে যাচ্ছে, মানে ও ওদের কাছাকাছি যাচ্ছে না। এবং ও বুঝতে পারে যে এগুলো আসলে কোনো মানে মানুষের শিশু না বা কিছু না, মানে কোনো বাচ্চা না, এটা সামথিং এলস, এরকম একটা জায়গায় এরকম আসার কথা না। তো যাই হোক, ও মানে মনে করে যে পিছন দিকে চলে যাবে কিনা, এরকম ভাবতে থাকে, ভয় পায়। আরো কিছু দূর যখন হাঁটে, তখন হাঁটতে হাঁটতে যে সামনে যায়, দেখে গাছটা পিছে পড়ে গেছে, কিন্তু বাচ্চাদের কোনো আপনার নিশানা নেই, কোনো বাচ্চা টাচ্চা কিছু নেই। এবং আবার যখন ফিরে তাকায়, তখন দেখে পিছনে গাছটাও নেই, আবার সেই রাস্তার মধ্যেই দেখা যাচ্ছে, এবং অন্ধকার আচ্ছা, মানে ওই জায়গায় যে একটা ঘনীভূত অন্ধকার থাকবে সেরকম নাই। তো এই পর্যায়ে ও কিছুটা মানে আপনার ভয় পেয়ে ও আবার হেঁটে ব্যাক করার চেষ্টা করে। তো ব্যাক করে যখন আসতেছে, কিছু দূর আসার পর ফাইন্ড আউট করে যে ওর পাটা পানির ভেতরে, ইটস লাইক মানে আপনার এই পায়ের যে গোড়ালি আছে তার থেকে উপরে উঠে গেছে পানি, পানির মধ্যে দিয়ে হাঁটতেছে। এবং একটু পর ফাইন্ড আউট করে পানিটা আরো বাড়তেছে। তখন ও চিন্তা করে আমি কোথায়, তাকায় দেখে যে চারপাশে মনে হচ্ছে পানি, অন্ধকারের মধ্যে বুঝতে হচ্ছে পানি, শো শো শব্দ করতেছে, এরকম অবস্থা। এবং ওর পাশ থেকে পানিটা আরো বেড়ে আসতেছে, মানে ওর হাইটও বেড়ে যাচ্ছে পানির। এবং ওই যখন নাকি পানিটা ওর বুক ক্রস করে ফেলে, সে তখন চিৎকার করা শুরু করে ওখানে। এবং চিৎকার চেঁচামেচিতে ও দেখে যে একটা পাড়, মানে একটা জায়গা, উঁচু জায়গা, ঢিবির মতো, সেখান থেকে কিছু একটা পেঁচায় নামলো, ইটস লাইক এ সাপের টাইপের হবে, বড় মানে বেশ মোটা টাইপের সাপ টাইপের কিছু একটা অবয়ব এরকম পেঁচায় নামলো পানিতে। এবং এরপরও ফিল করে এটা সাপ যদি পেঁচায় ধরে কাউকে, লাইক সাপ কয়েল করে ফেলে সেরকম কিছু। এবং ও তখন ভাবে যে ও মারা যাচ্ছে, মনের অজান্তেই সে গোয়াটা এগুলো পড়ে, এবং তখন সে সেন্সলেস হয়ে যায় সময়। এবং ওর মনে আছে যে ওর সেন্সটা যখন ফিরতেছে, তখন কিছু একটা ছেড়ে চলে গেল, সাপ যখন ছেড়ে চলে যায় সেরকম একটাই। এবং ওর মুখের উপরে কিছু পেঁচিয়েছিল, এবং ওর মুখের উপরে কেউ একজন ঝুঁকে আছে, একটা ছায়ামূর্তি ঝুঁকে আছে, তার চুল টুল এলোমেলো, এবং সে কথা বলতেছে, এই অমুক উঠো উঠো উঠো, নাম ধরে ডাকতেছে। তখন সে উঠে তাকায়, ও ফিল করে যে ও একটা নদীর পাড় টাইপের জায়গায় শুয়ে আছে, এবং মাথার উপর যে শুয়ে আছে, কণ্ঠ চিনতে পারছে যে ওই যে সাধক ছেলেটা, সে ওখানে শুয়ে আছে। সে বলে, তোমাদেরকে বলছিলাম এখান থেকে চলে যেতে, তোমরা যাওনি, তোমরা এই জায়গায় বসেছিলা, লুকায় আসছো, তুমি কি জানো তুমি কোথায় গেছিলে? তুমি তো নদীতে ডুবে মরে যেতা, তোমাকে আমি উঠে আনার ব্যবস্থা করছি, তুমি এখন থেকে চলে যাও, এখানে আসবা না। এই নদীর অনেক ইতিহাস আছে, এই জায়গাটা ভাঙন ঘটছে, অনেক নদী ভেঙে গেছে, তুমি কিন্তু অন্য জায়গায় চলে গেছিলা, অন্য একটা ডিমেনশনে বা অন্য একটা, মানে ওদের ভাষায় যে অন্য একটা জগতে চলে গেছিলা, সেখান থেকে তুমি ফিরে আসছো, তুমি বাসায় চলে যাও, এরকম কোনো কিছু আর তুমি চেষ্টা করবা না কারো কিছু দেখার, আমি যখন বলি সেখানেও আসবা না।
খুব খারাপ জিনিস। আর এখন যে বাসায় যাবা, পিছন থেকে যদি কেউ ডাকে তুমি শুনবা না। তখন সে উঠে তার বুক কাঁপতেছিল, সে হেঁটে আসতেছে এবং ও ফিল করে যে পিছনে ওরকম কোলাহল, মানে কেউ কোনো মানুষজন কথা বলতেছে, এই করতেছে, মানে কিছু ফিল করে। এক সময় এসে যখন নাকি ও এক জায়গায় আসে, যে জায়গায় ওর ফ্রেন্ড রেখে গেছে, দেখো ফ্রেন্ডও নাই। আস্তে ধীরে সে ব্যাক করে চলে আসে। বাসা আসার পর অনেক জ্বর আসে এবং অসুস্থ থাকে, অনেকদিন সুস্থ হয়। এবং ওই বন্ধুও পরে বলে যে সাথে যে বসেছিল সে চলে গেছিল ভয়ে, ও যখন চলে আসছে চলে গেছিল। সো ওর কাছে এটা একটা মিস্ট্রি তখনও, যে এটা কেমনে সম্ভব, কিভাবে করে সে গেল, কোথায় পানিতে ডুবে গেল, এবং অ্যাকচুয়ালি সে নদীর মধ্যেই হাঁটছিল সামহাও, বা এরকম একটা জগতে চলে গেছিল যেখানে আসলেই হয়তো একটা গ্রাম বা কিছু ছিল সেখানে। বাট মজার জিনিস রাসেল ভাই, ও যে আমটা নিছিল সেটা কিন্তু ওর হাতে ধরা ছিল বাড়ি আসা পর্যন্ত। সাবকনশিয়াস মাইন্ডে বা যেভাবে হোক আমটা ধরে রাখছিল এবং আমটা ছিল ওর কাছে, এবং এই আমটা নাকি অনেকদিন পর্যন্ত ঠিক ছিল। এরপর পচেনি, না, এই আমটা ছিল। এটাই ছিল স্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি আফনান ভাইয়ের কাছে, এবং আফনান ভাই আজকে অনেক ব্যস্ত ছিলেন, তারপরেও আফনান ভাইকে আমি কালকে রাতে যখন জানালাম যে আজকে আসবেন কিনা, উনিও রাজি হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর কামিং। এন্ড আমরা যেটা করব এখন সেটা হচ্ছে সরাসরি একটা ইমেইলে চলে যাব। আমার কাছে একটা ইমেইল আছে, সেই ইমেইলটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাকে, এবং আশা করছি আপনার সবার ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন খালিদ। আমার বাসা যাত্রাবাড়ি এলাকার পার্শ্ববর্তী ধোলাইপাড় এলাকায়। আমার গ্রামের বাড়ি হল ঢাকা জেলার নবাবগঞ্জ থানার হরিশকুল নামক গ্রামে। জন্মস্থান ঢাকাতেই এবং সবকিছু ঢাকাতেই। গ্রামের বাড়িতে শুধু মাঝে মাঝে বেড়াতে যাওয়া হয়। আমি ভূত এফএম এর রেগুলার লিসনার, আমি রেগুলারলি শুনি ভূত এফএম। অ্যান্ড কাজ থাকা সত্ত্বেও আমার ফ্যামিলি এবং আত্মীয়র সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করার কোনো সুযোগ আমি পাইনি। মূলত ঘটনাগুলো শেয়ার করেও করা হয়নি। তো আমার ফ্যামিলি খুবই ধার্মিক, টেলিভিশন রেডিও পছন্দ করে না, তাই স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার জন্য কষ্টকর, তাই ইমেইলে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ফ্যামিলি ঘটনাটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, এটা আমি হলফ করে বলতে পারি যে এই ঘটনাটি সবার জন্য ভিন্ন ধরনের মনে হবে। আজ আমি যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করছি তা অনেক বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমাদের গ্রামের বাড়িতে আমার সেজো মামার সাথে। মূল ঘটনা, আমার মামার বয়স তখন 21 কি 22 হবে, এবং মামার ব্যবসা ছিল নবাবগঞ্জ থানার মূল বাজারে। প্রতিদিনের মতো সেদিনও মামা তার দোকানে ছিলেন, এবং সেদিন রাত 8:30 পর্যন্ত দোকানদারি করার পর তিনি দোকান বন্ধ করার প্রস্তুতি নেন এবং দোকান বন্ধ করেন। তখন প্রায় 8:50 মতো বাজে, যা তখনকার সময়ে গ্রামের মানুষের কাছে এবং অনেক রাত এবং মানুষজন নেই বললেই চলে। কোনো রিক্সা বা ভ্যান তখন পাওয়া কষ্টকর, তাই মামা হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করেন। আর হেঁটে যাওয়াটা তার জন্য স্বাভাবিকই ছিল, কারণ তিনি প্রায় রাতে রিক্সা ভ্যান না পেয়ে হেঁটেই ফিরতেন। মামার দোকানের কাছ থেকে হেঁটে বাড়িতে ফিরতে হয় 20-25 মিনিটের মতো লাগত। দোকান থেকে বাড়ির পথে মাঝে একটা চায়ের দোকান আছে, যা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। সেই দোকানে রেডিও বাজানো হতে বলেও অনেকে সেই দোকানে রেডিও শুনতে যেত। হাঁটত মামা, এবং হাঁটতে হাঁটতে মামা ওই দোকানে আসার পর তার দুজন বন্ধুর সাথে তার দেখা হয়ে যায়। তারা মামাকে বসতে বলেন, মামাও বসেন তাদের সাথে। অনেকদিন পরে সেই বন্ধুদের সাথে দেখা হয়, চা খেতে খেতে আড্ডায় জমে যান। এভাবে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় কেটে যায়। রাত তখন 10টারও বেশি হয়ে গিয়েছিল। চায়ের দোকানি দোকান বন্ধ করার প্রস্তুতি নিলে মামা ও বন্ধু দুজন মিলে যার যার বাড়িতে ফেরার কথা বলে বিদায় নেন। মামার বন্ধু দুজন চলে যান একদিকে, আর মামা চলা শুরু করেন অন্যদিকে। বাড়ি যেতে মামার আরো মিনিট 15 মতো সময় লাগবে। রাস্তা তেমন অন্ধকার ছিল না। পূর্ণিমার চাঁদের আলোতে রাস্তায় চলতে চলতে মামার কষ্টও হচ্ছিল না। আর সব সময় মামা এই পথেই অভ্যস্ত ছিলেন, ভয়ের প্রশ্নই আসে না। তিনি হাঁটতে থাকলেন। যখন বাড়ির কাছাকাছি আসলেন, মানে মিনিট 5 মতো বাকি, সেই রাস্তাটা ছিল ফসলি জমির মাঠ। দুপাশে ধানের ক্ষেত, তার মাঝে মাটির রাস্তা, আর কিছু দূর পর পর রাস্তার দুপাশে বিভিন্ন গাছের সারি।
গাছগুলো রাস্তা থেকে একটু ঢালুতে হঠাৎ মামা দেখতে পান একটা বাচ্চা ছেলে, বয়স আনুমানিক 6-7 হবে, রাস্তার ঢালের একটি তাল গাছের নিচে বসে কান্না করছে। মামা তখনও কোনোভাবে চমকিত হননি, বরং কৌতূহলী হয়ে ছেলেটির কাছে যান এবং ছেলেটির সাথে কথা বলেন। মামা ছেলেটির নাম ঠিকানা জানতে চান, এখানে এত রাতে বসে থাকার কারণ জানতে চান। ছেলেটি মামাকে বলে তার নাম নরেশ এবং সে অমুক বাড়ির ছেলে। তার মা তাকে মারধর আর বকাঝকা করায় সে রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে সে সন্ধ্যায় এই গাছের নিচে বসে থাকে এবং ঘুমিয়ে যায়। ঘুম ভাঙার পর সে বুঝতে পারে অনেক রাত হয়ে গেছে, তাই একা বাড়ি যাবার সাহস পাচ্ছিল না। সে মামাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে বলে। ছেলেটিকে মামা নামে চিনতে পারল না, কিন্তু সে যে বাড়ির কথা বলছে সেই বাড়িটি মামা চিনত, যা ছিল মামার বাড়ি থেকে 7-8টা বাড়ির পরেই একটা হিন্দু বাড়ি। মামা ছেলেটিকে নিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য উঠতে বললেন। তখন ছেলেটি বলে, সারাদিন হেঁটে বেরিয়েছি, পায়ে প্রচন্ড ব্যথা, তাই সে হাঁটতে পারবে না, তাকে কোলে তুলে দিতে বলে। মামা ভাবে বাচ্চা ছেলে সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত, তাই মামাও কোন রকম ইতস্তত না করে ছেলেটিকে কোলে তুলে নেয়। ছেলেটির বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। 6-7 বছরের বাচ্চা, একদম ছোট বাচ্চা না, তাই কোলে নিয়ে হাঁটতে মামার কষ্ট হচ্ছিল। তবু মামা হেঁটে চলছিলেন। কিছুক্ষণ হাঁটার পর ছেলেটি মামাকে বলে সে খুব ক্ষুধার্ত আর কোলে নিয়ে হাঁটার কারণে তার কষ্ট হচ্ছে। সে মামাকে বলে, আপনি কষ্ট করে আমাকে আপনার কাঁধে বসিয়ে নিন, তাতে আপনার কষ্ট হবে না আর আমারও সুবিধা হবে। মামা বলে, ছেলেটি ঠিকই বলেছে, তাই তার কথা মতো মামা তাকে কাঁধের ওপর বসান। মামার 2 কাঁধে ছেলেটির 2টি পা এবং 2 পায়ের পাতা মামার বুকের ওপর ঝুলন্ত অবস্থায়, মানে কাঁধে বসালে যেমনটা হয়। কাঁধে বসিয়ে হাঁটতে হাঁটতে মামার তেমন কষ্ট হচ্ছিল না। ছেলেটির সাথে নানান ধরনের কথা বলতে বলতে মামা হাঁটছিলেন। এবার যা ঘটল, কাঁধে বসিয়ে হাঁটা চলাকালীন সময় হঠাৎ মামার কাছে মনে হচ্ছিল ছেলেটির ঝুলন্ত পা দুটি আগের তুলনায় একটু বেশি লম্বা, যা কাঁধে বসানোর সময় এত লম্বা মনে হয়নি। ছেলেটির 2 পা ঝুলন্ত অবস্থায় মামার পেটের নিচ পর্যন্ত, যা ছিল কাঁধে বসানোর সময় বুক অবধি। মামা বিষয়টি নিয়ে মাথা ঘামান না। তিনি ভাবেন হয়তো ছেলেটা এখন সামনে বেশি চোখে গেছে। তিনি স্বাভাবিকভাবে হাঁটতে থাকেন এবং ছেলেটির সাথে কথাবার্তা চালিয়ে যেতে থাকেন। মামা খুব সাহসী, তাই অস্বাভাবিক বা ভয়ের কিছু ঘটতে পারে এমন চিন্তা তার মাথায় সহজে আসত না। যখন মামা চলতে চলতে ছেলেটির বলা ঠিকানা অনুযায়ী বাড়ির খুব কাছাকাছি চলে এসেছিলেন এবং বাড়িটি দেখা যাচ্ছিল, তখনই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। মামা তখন লক্ষ্য করল ছেলেটির ঝুলন্ত পা দুটি আরো বেশি লম্বা মনে হচ্ছে, যা ঝুলতে ঝুলতে মামার পায়ের হাঁটু স্পর্শ করছে। তিনি এবার বিষয়টাকে গুরুত্ব দিতে বাধ্য হলেন এবং বুঝতে পারেন তিনি কোনো ছোট বাচ্চা নন, বরং তিনি অশুভ কিছুকে কাঁধে নিয়ে চলছেন। মামার তখন প্রচন্ড ভয় লাগা শুরু করে, শরীর নিস্তেজ হয়ে আসতে লাগে। মামা মনে মনে দোয়া দরুদ পড়ার চেষ্টা করেন, কি করবেন ভেবে পাচ্ছিলেন না। তারপর মামা ঠিক করলেন ছেলেটিকে একটানে কাঁধ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যেই ভাবা সেই কাজ। মামা তার শরীরের সবটুকু দিয়ে ছেলেটিকে 2 হাতে ধরে ছেলেটিকে কাঁধ থেকে মাটিতে ঝেড়ে ফেলেন, আর সাথে সাথে মামা পেছন ফিরে দৌড় শুরু করেন। ভয়ে মামার পা চলছিল না, তবুও দৌড়ের চেষ্টা করছিলেন। কয়েক সেকেন্ড দৌড়ানোর পর মামা দৌড় অবস্থাতেই একটু পিছন ফিরে তাকান। তখন যা দেখেন মামা তা সহ্য করতে পারেননি। তিনি দেখেন 6-7 বছরের বাচ্চার সাইজের শরীর ঠিকই আছে, কিন্তু তার 5-6 ফুট লম্বা পা, আর সেই লম্বা পা দুটো দ্রুত মামার দিকে এগিয়ে আসছে এবং মামাকে কিছুক্ষণের মতো ধরে ফেলবে। এদিকে বাড়ির সবাই মামার অপেক্ষায় চিন্তিত হয়ে পড়ে। তখন রাত বাকি মাত্র 1:30 বেজে গেছে তখন। তাই মামা, মেজ মামা, নানু, গ্রামের আশেপাশের মানুষ সবাই মিলে খুঁজতে বের হয়ে গেছেন অলরেডি। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও মামাকে পাওয়া যায় না। সবাই চিন্তিত হয়ে পড়ে। খোঁজাখুঁজি চলতে চলতে ফজরের আজান হয়, তারপর সূর্য ওঠে, আর আমার নানু মামাকে দেখতে পায় সেই হিন্দু বাড়ির কাছাকাছি রাস্তার ঢালু নিচের দিকের ঝোপে। এরপরে সেখানে মামাকে সেখান থেকে বাসায় নিয়ে আসা হয়। তারপর মামার প্রচন্ড জ্বর আসে। গ্রামের মসজিদের বড় হুজুর ঝাড়ফুঁক করে চিকিৎসায় চালাতে থাকেন। প্রায় 10-12 দিন পর মামা একটু সুস্থ হতে শুরু করেন।
পরে মামা সবাইকে পুরো ঘটনাটি খুলে বলেন। মামা যখন ছেলেটিকে কাঁধে ফেলে দৌড়ে যাচ্ছিলেন বা দৌড় শুরু করেন, তারপরে কাঁধ থেকে ফেলে দেবার পরে একবার পেছনে তাকিয়ে দেখেন ছেলেটির আকৃতি। তারপর মামার কিছু মনে নেই। এই ঘটনা গ্রামের সবারই জানা একটা ঘটনা। মামাকে এখনো অনেকেই রসিকতা করে বলে, আর কোনোদিন ভূত কাঁধে নিবেন নাকি? পরে সেই হিন্দু বাড়ি নিয়ে খোঁজ নেওয়া হয়, নরেশ নামে 6-7 বছরের ছেলে আছে কিনা। বাড়ির লোকেরা জানান নরেশ নামে সেই বাড়িতে কোনো 6-7 বছরের ছেলে নেই, এমনকি নরেশ নামে কেউ সেখানে নেই। এই ছিল ঘটনা। হয়তো গুছিয়ে লিখতে পারি, তাই দুঃখিত। আরো কয়েকটা ঘটনা আছে, ইনশাল্লাহ সেগুলো শেয়ার করব ভবিষ্যতে। সবার জন্য শুভকামনা। আপনার এই বছরের শেষ ভূত এফএমে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে জানতে চাই আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করতে চাই, প্রথমে বলে নিতে চাই রাসেল ভাই, আসলে অনেক সময় তো অনেক ঘটনা বলে ফেলি অনেক আগ থেকেই। তো আমার ঠিক মনে পড়ছে না আজকে যে ঘটনাটি বলবো যে এর আগে আমি এটা শেয়ার করেছি কিনা, তবে আমার যতদূর মনে পড়ে আমি এটা করিনি। এবার আমি নিয়ে এসেছিলাম, হয়তো সময়ের অভাবে করা হয়নি। তো সেই ঘটনাটি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো আসলে ভাই, আমি 2016 সালের ফার্স্টের দিকে মানে উত্তরবঙ্গের একটি জেলায়, মানে রংপুরে যাই একটা সেমিনার নিতে। ওখানে যে প্রতিষ্ঠান থেকে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, তো সেই প্রতিষ্ঠানে ওই সেমিনার তো 3 দিন ব্যাপী একটা সেমিনার ছিল। তো দ্বিতীয় দিন আমি ওখানকার যে ম্যানেজার আছে তার সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে কোনো হন্টেড প্লেস বা এরকম কিছু আছে কিনা। তো সে আমাকে একটা ঘটনার কথা বললো রাসেল ভাই। আমি সঙ্গত কারণে মানে প্রতিষ্ঠানটার নাম বলতে পারছি না, এই জন্য আমি দুঃখিত, কারণ এটা আসলে বলাটা ঠিক হবে না। তো ওই ছেলেটি একটি ওই স্থানীয় একটা প্রতিষ্ঠানে সে চাকরি পায়, একজন লোকের সুবাদে সে ওখানে চাকরিটা পায়। ওখানে তার ডে শিফটেও ডিউটি ছিল, নাইট শিফটেও ডিউটি ছিল। বেশ নামকরা একটা প্রতিষ্ঠান ওখানে। আচ্ছা। তো একদিন নাইট শিফটে ডিউটি করার সময় সে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওয়াশরুম থেকে বের হয়ে যে বেসিন ছিল, সে যখন আয়নায় মুখ ধুচ্ছিল তখন সে দেখলো যে আয়নার দিকে তাকিয়ে পুরো আয়নায় মানে রক্তর ফোঁটা, মানে রক্ত মনে হয় বেয়ে বেয়ে পড়ছে আয়না দিয়ে। তো প্রথমে সে দেখে মানে বেশ অবাক হয়েছে, কি ব্যাপার, কিন্তু হঠাৎ করে মনে হলো তার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা। এবং পিছন দিকে তাকে সে কাউকে দেখে না। সে যখন এই মানে হঠাৎ করে এই মানে ভয়টা পায়, সে সাথে সাথে দৌড় দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এবং বের হওয়ার পরে পরের দিন থেকে সে আর ওখানে চাকরিতে যায়নি এবং বলে যে এখানে আমি যাব না, এখানে সমস্যা আছে, মানে একটা অজুহাত দিয়ে বলে যে আমি এখানে চাকরি করব না। কিন্তু আসলে ভাই, তার যে আত্মীয়ের রেফারেন্সে ওখানে গিয়েছিল, ওখানে ওই আত্মীয়ের কাছ থেকে বেশ কিছু ঘটনা জানতে পারে প্রতিষ্ঠান সম্পর্কে। তো সেটা হলো রাসেল ভাই যে ওই প্রতিষ্ঠান মানে যে জায়গাটার উপরে অবস্থিত, ওটা কিন্তু একসময় আসলে শ্মশান ছিল। আচ্ছা। ইভেন আমি ওখানে নিজে গিয়েছি, কিন্তু ওখানে আমি যখন ওর কথা শুনি আমি ওখানে গিয়েছিলাম ওটা দেখার জন্য। তো কিন্তু আমি যখন ওখানে যাই রাসেল ভাই, ওটা মানে কেন জানি আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আচ্ছা। বলে যে এখানে ঢোকা যাবে না। বেশ আমি খুব অবাক হই, আমারই এমন কোনো প্রতিষ্ঠান নয় যে সেখানে ভিজিটর ঢুকতে পারবে না। তো তারপরও কেন জানি মানে তাদের আচরণগুলো আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। তো ওনার যে আত্মীয়ের কাছ থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে রাসেল ভাই যে এখানে এক জমিদারের একটা বিশাল একটা শ্মশান ছিল। আচ্ছা। তো জমিদার অনেক সময় কি করতো, মানে বেশ মানে তার সাথে যাদের শত্রুতা থাকতো অনেক সময় তার লোক দিয়ে তাদেরকে হত্যা করিয়ে মানে ওখানে এনে মানে পুড়িয়ে ফেলতো, এবং তার আত্মীয় স্বজনরা কখনো জানতোই না যে এই লোকটা আর জীবিত নাই। এরকম বহু ঘটনা ওই জায়গাতে ঘটেছিল মানে ওই সময়। তো যখন এই বিষয়গুলো একটা সময় যখন মানে আমরা জানি যে 1950 সালের দিক থেকে কিন্তু বাংলাদেশে জমিদারি প্রথাটা বিলুপ্ত হয়ে যায়, তখন এদের দেশ ভাগের আগে মানে পাকিস্তান পিরিয়ড থেকে যখন এই বিষয়গুলো হয়ে যায়, তখন ওনারা কিন্তু আবার ভারতে চলে যায়। তখন ওই জায়গাটা পরিত্যক্ত থাকে এবং ওই জায়গাটাই পরবর্তীতে একসময় সরকার এটা নিজে নিয়ে নেয় এবং ওখানে দীর্ঘদিন কোনো কিছু মানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, পরবর্তীতে হয়েছে। তো যাই হোক ভাই, ওখানে যে ভাই যে চাকরিতে গিয়েছিলেন পরে এবং উনি চলে আসলেন, তো ওনার যে আত্মীয়, সেই আত্মীয় যে বিষয়টা বর্ণনা করেন সেটা হচ্ছে এমন যে
ওখানে একজন ব্যক্তি মানে তার গল্প আর কি করেছেন যে ওখানে এক ব্যক্তি উনি চাকরিতে যান, তো প্রথম কয়েকদিন মানে ঠিকঠাক মতো ডিউটি করেন, যখন নাইট শিফটটা ডিউটি চলে আসে দেখা যায় সকালবেলা বাসায় গেলে ওনার মধ্যে কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হতো। আচ্ছা, মনে হতো যে উনি সুইসাইড করবেন বা উনি জীবনের প্রতি খুব বিরক্ত এরকম মনে হতো। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, কোনো একদিন নাইট শিফটে ডিউটি করার পরে ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায়নি, আজও কোনো খোঁজ খবর নাই তার। এবং এটা কিন্তু উনি একা নন, এই ঘটনা কি মাঝে মাঝেই ঘটে ওখানে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আবারও ঘটনায় চলে যাব এবং এই ঘটনাটি আশা করছি যে আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি বাবু ভাইয়ের আরো একটি ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা হচ্ছে আপনার কামাল ভাইয়ের বলা। এটা আপনার আমাদের যুদ্ধ পরবর্তী সময়টা, হ্যাঁ, জি, আমাদের মুক্তিযুদ্ধের পরের কাহিনী। তো ওনারা ওই সময় আর কি দুই ভাই পড়াশোনা করতে ঢাকাতে আসেন আর কি, ঢাকা ইউনিভার্সিটিতে এলাকায় আসেন। তো থাকার জন্য ওনারা হলে থাকার একটা ব্যবস্থা হয়। তারপরে ওনার বাবা চাচ্ছিলেন না যে ওনারা হলে থাকেন, ওরা যাতে অন্য কোথাও থাকার একটা ব্যবস্থা ওনাদের করে দেওয়ার জন্য ওনার বাবা চেষ্টা করেছিলেন। তো ওনার বাবার বন্ধুর বাসা ছিল হচ্ছে বকশীবাজার এলাকায়। তো ওনার বাবার বন্ধুর বাসা ছিল বকশীবাজার এলাকায় আর কি। তো ওনার বাবার বন্ধু যিনি ছিলেন তিনি ওদেরকে বলেন যে আমার বাসাটা কিন্তু অনেক দিন ধরে আপনার তালা মারা অবস্থায় আছে, হ্যাঁ, এবং বাসাটা আমরা কেউ থাকি না, আমরা যেহেতু বিদেশে চলে আসছি সবাই, এবং একটা পোর্শন সবসময় তালা মারা থাকে। আচ্ছা, তোমার ছেলেরা যদি থাকতে চায় থাকতে পারে, বাট ওইখানে কিছু কিন্তু উপদ্রব আছে। তো বলছে কিসের উপদ্রব আছে? বলে যে না, উপদ্রব হচ্ছে যে ওইখানে মানে ওই অনেকে ভয়টা পায় আর কি, হ্যাঁ। এখন আচ্ছা, ওই জায়গাটার জন্য আমরা খুব একটা ভাড়া দিয়েও রাখতে পারি না, তো ওরা যদি থাকতে পারে থাকুক। এর মধ্যে আবার যুদ্ধের সময় নাকি ওই ইরা আর কি পাকিস্তান আর্মি সেখানে থাকছিল, ক্যাম্প করছে এদিক ওদিকে এসে। যাই হোক, তো রাব্বা মনে করে যে এটা স্টিল এ বেটার অপশন, ছেলেকে ওখানে রাখলে এবং নিজেও উনি আসতে পারবেন মাঝে মাঝে, এরকম চিন্তা করে ওই বকশীবাজারের ওই বাসাটার একটা অংশ আর কি। বাসাটা ছিল এরকম যে একটা পুরানো বাড়ি, এবং ওইটা দিয়ে ঢুকলে একটা সিঁড়ি পড়ে হাঁটুর ডান দিকে, যেভাবে কামাল ভাই বলছে আর কি, এবং উঠলে ডান দিক দিয়ে উঠে একটা বারান্দার মতো আছে বাসার সাথে। বারান্দাটা অনেকটা লাইক আপনার ওই যে লোহা এবং দিয়ে বানানো আর কি, ওই মানে লোহার গ্রিল আর কাঠের পাটাতন এরকম দিয়ে বানানো আর কি, এবং ভিতরে গেলে পরপর 3টা রুম আছে আর কি ওখানে। আচ্ছা, এখন ওনারা ওই বাসায় যে পরে ওঠেন আর কি। তো ওই বাসায় যে ওঠার পরে যখন নাকি রুম খুলেন তখনই দেখছিলেন যে বাসার অবস্থা খুবই বিদিকিচ্ছিরি অবস্থা, মানে মাকড়সার জাল টাল হয়ে অনেক দিন ধরে পড়ে আছে আর কি। হ্যাঁ, যাই হোক, ওনারা দুই ভাই এবং আশপাশ থেকে একটা মানে বুয়া টাইপের এনে বাসাটাকে পরিষ্কার করান। পরিষ্কার করে ওনারা দুইজন ওখানে উঠেন আর কি, দুই ভাই। তো ওনার ছোট ভাই যে ছিলেন, কামাল ভাইয়ের ছোট ভাই তমাল, উনি ওনার থেকে বেশ খানিকটা ছোট, উনি ইউনিভার্সিটিতে পড়ে না, মানে কলেজে পড়ার কথা এরকম বয়স আর কি। তো যাই হোক, ওনারা যখন উঠেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই বাসাটায়, তো প্রথম দিন থেকেই কিছু একটা সমস্যা ওনারা ফিল করতে থাকেন, যেটা হচ্ছে যে রাত্রেবেলা হলেই মনে হয় রাত্রে 9টা-10টার পর থেকেই কেউ একজন ঘুম ঘুম করে কাটতেছে বাসার পিছন থেকে। তো ওনারা মনে করে যে এগুলো ডেন্স এরিয়া, ও পিছনে কোনো বাড়ির বুড়ি টুড়ি কাটতেছে, এরকম একটা উনি ফিল করে আর কি, মনে করে যেরকম। আচ্ছা, এরকম 2-1 দিন যাওয়ার পরে একদিন ওনারা শুয়ে আছেন, শুয়ে থাকার পরে ওই কামাল ভাই শুয়ে আছে আর কি, উনি দেখতেছে যে ওনাদের যে রুমটা, ওই পাশের যে কর্নারের রুমটা, রাত্রেবেলা অন্ধকার, তখন একদম অন্ধকার হয়ে গেছে, শুধু রাস্তার মধ্যে কিছু আর কি আপনার রিক্সার বেল টেল এরকম শোনা যায় আর কি। তো দেখতেছে হঠাৎ করে যে ঠিক ওই পায়ের কাছ দিয়ে আর কি, উনি যে শুয়ে আছেন ঘাটের কাছে, পায়ের কাছ দিয়ে কেউ একজন আসতেছে, এবং মনে হচ্ছে যে কুজা, মানে লাইক মানে একটা মানুষের বয়সের ভারে যেরকম নুয়ে যায় সেরকম একটা কুজো মানুষ আসতেছে। এবং উঠলে মানে যখন উনি একটু একটা করে পা ফেলতেছে তখন পিঠটা উঁচু হয়ে যাচ্ছে, আবার যখন নাকি পাটা ফেলেছে তখন নিচু হয়ে যাচ্ছে। তো উনি পায়ের কাছে তখন হচ্ছে ধরফড় করেই প্রায় উঠে বসছে বিছনার মধ্যে। আচ্ছা, উঠে তাকায় দেখতেছে যে একটা বুড়া মানুষের মতো অবয়ব, পুজো এরকম করে করে আসতেছে, আস্তে আস্তে এই রুম থেকে ওই রুমে চলে গেল। এখন ওই রুমে যেই দেখতেছে উনি কান্নার শব্দটা শুরু হয়েছে ঠিক ওনার পাশের রুম থেকে, হু হু করে কান্না শুরু করছে। আচ্ছা, হ্যাঁ,
মানে একটা বুড়া মানুষের যেরকম নাকি কান্না এই টাইপের। তো ওনার সব গায়ের রুম দাঁড়ায় গেছে, এবং ওনার পাশের রুমটাতে কিন্তু ওনার ভাই থাকতো, যে অন্য ছোট ভাই যে তমাল। তো উনি অনেকক্ষণ কিছুক্ষণ শুনছে, শোনার পর উনি আস্তে করে বিছানা থেকে নামছে, নেমে পাশের রুমে গেছে, যে দেখছে কেউ নাই, কিন্তু বুঝতেছে যে ওনার ভাইটা আছে, এবং সে যে জাগা এই ফিলিংসটা উনি পাচ্ছে যে ওনার ভাই জেগে আছে। এবং উনি তাকায় তাকে ডাক দেয়, তমাল তমাল, দেখে কোনো শব্দ নেই, হ্যাঁ, গড়গড় করছে। তো উনি করে কি, লাইটটা জ্বালায়, দেখে ওনার ভাই খাটের কোনার মধ্যে জুবুথুবু হয়ে বসে আছে, এবং ওনার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, এবং ঘড় ঘড় করে একটা শব্দ করতেছে, মানে তার ভেতর থেকে ঘড় ঘড় শব্দ বেরোতেছে। তো উনি ভাইয়ের এই মানে সাডেন চেঞ্জ দেখে বেশ ভয় পেয়ে যায়, এবং ওনার ভাইয়ের সাথে যখন কথা বলতে চায়, দেখে ভাই ঘড় ঘড় করতেছে, কথা বলে না, এবং মানে অপ্রকৃতস্থ হয়ে গেছে। আচ্ছা, এবং এক পর্যায়ে দেখে যে ভাইয়ের মুখে ফেনা উঠতেছে। আচ্ছা, তো উনি ভাইকে অনেক করার চেষ্টা করে, মাথার মধ্যে পানি টানি দিয়ে ইটি করে সোজা করার চেষ্টা করে, দেখে এক সময় শরীর খিচকে গেছে পুরো। যাই হোক, এই অবস্থা উনি বুঝতে পারে না ঘটনাটা কি হয়, এবং উনি সকালবেলা উঠেই ওনার বাবাকে খবর দেয়, হ্যাঁ, যে এরকম এরকম অবস্থা, যে ইসে মানে পোস্ট অফিসে যে এরকম অসুস্থ হয়ে গেছে, এরকম এরকম ব্যাপার। তো ওনার বাবা ওই মফস্বল শহর থেকে চলে আসেন তার একদিন পরে, এবং এর মধ্যে ইন দ্য টাইম ডাক্তার ডেকে নিয়ে আসছে। কি হয়েছে? ডাক্তার বলে যে কি সিজার আছে নাকি, মৃগী রোগ। বলছে না, মৃগী রোগ নাই, লক্ষণগুলো মৃগী রোগের মতো। এরকম কেন হয়েছে? আচ্ছা, তো ইন দ্য মিন টাইম উনি যখন যায়, ওই আশেপাশের কিছু দোকানের লোকজন ওনাদের সাথে কথা বলে, ওনার সাথে বলে যে আপনারা কোন বুদ্ধিতে এই বাসায় আসছেন, এটা তো খুবই মানে ভয়ের বাসা, এখানে মানুষ থাকে না, দেখেন থাকতে পারে না, তালা মেরে দিয়ে ওনারা চলে গেছে। এখানে মানে খুব খারাপ, ভয় পায় মানুষ আশেপাশে। আমরা নিজেরা ওই বাসার ধার কাছে দেখেছি না, রাত্রেবেলা আমরা দেখি ওই গ্রিলের মধ্যে পা ঝুলায় বসে রয়েছে মানুষ, এরকম জিনিস, কিন্তু আসলে সেটা মানুষ না, মানে তার মানে ওই বাসার কেউ না, বাসার কেউ না, মানে মানুষই না, মানে সেটা তারা বুঝে কেউ না, মানুষই না, কারণ তার আচার আচরণে দেখা গেছে উপর থেকে লাফ দিয়ে পড়ছে নিচে, এই ধরনের জিনিসপত্র। এনিওয়েজ, তো উনি তারপরে শুনে মানে এই করবো না, বাবা আসা পর্যন্ত ওয়েট করে। তো ওনার বাবা যখন আসে, আসার পরে ওনার বাবা দেখে বলে যে ছেলে তো মনে হয় অন্য কিছু হয়েছে, হ্যাঁ, মানে এটা না। তো ছেলেকে ঘুম পাড়ায় রেখে ওনার বাবা বসে থাকেন। তো এক পর্যায়ে ওনার বাবা রাত্রেবেলা বলে যে আমি ওর সাথে শুচ্ছি, এসে তুমি শো। তো ওই কামাল ভাই ওনার রুমে শোয়, ওনার বাবা ওনার ভাইকে নিয়ে শোয়, অসুস্থ ভাই, এবং সে কিন্তু এখনো ফুল সেন্সে একবারও আসেনি। আচ্ছা, ঠিক আছে, লাইক ঘুমাচ্ছেই সে, এরকম একটা অবস্থা। তো যখন শুয়ে আছে, এরকম রাত হয়েছে, রাত্রে মানে যার যখন ঘুমিয়েছে, হঠাৎ করে উনি শব্দ পায় যে ওনার যে রুমের দরজাটা ধাপ করে মানে কেউ একটা ধাক্কা দিয়ে খুলে দেয়, এবং ওনার আব্বা চিল্লায় উঠে বসতে, কে কে কে। এর মধ্যে দেখে যে ওনার ভাই ওখানে পাগলামি শুরু করে দিছে, সে সেন্সে আসছে, পাগলামি প্রলাপ বকতেছে, এটা বলতেছে, গায়ের জোর ওনার আব্বা আটকে রাখতে পারতেছে না। উনি তখন অনেক কষ্টে ওনাকে রাত্রেবেলা ওর ভাইকে দমায় রাখে, এবং একসময় সে সেন্সলেস হয়, এবং সকালবেলা যে ফজরের নামাজের পর একজন হুজুরকে ডেকে নিয়ে আসে এখানে, ওখানে কাছাকাছি এক মসজিদে, বলে যে এখানে একজন পরেজগার হুজুর আছেন, ওনাকে নিয়ে আসলে দেখেন। তো হুজুর যখন বাসা আসে, হুজুর পাড়া দিয়েই বলে যে এই বাসাটার মধ্যে সমস্যা আছে, এখানে উঠছেন কেন, এখানে খুব বাজে জিন বসবাস করে, এবং ওই জিনের কাউকে এখানে অ্যাকসেপ্ট করবে না। এবং ওই হুজুর যখন নাকি বাসায় পাড়া দিচ্ছিল, তখন নাকি হুজুরের পা মোচড়ায় বাঁকা করে দিচ্ছিল, হুজুর ঢুকতে পারেননি। বাপরে বাপ। এবং উনি দোয়া পড়ে তারপর ঢোকেন, ঢুকে বলে যে আপনারা কি আদৌ চান যে এই বাসাটা থাকতে? দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে আপনার ছেলেকে আমি নিয়ে ঝাড়াই দিতে পারি, তার উপর যে প্রভাবটা পড়ছে সেটা চলে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই বাসা যদি আপনি বন্ধ করতে চান, সেটা এখন আমার পক্ষে সম্ভব না, এটা মানে অনেক আছে, সিস্টেম আছে, সেগুলোতে করতে হয়। তো ওনার বাবা তখন চিন্তা করে যে না, আসলে এটা তো আমার পক্ষে এই বাসা বন্ধ করা, এইগুলো ঝামেলার মধ্যে কিভাবে যাব। তো বলছে এই চেষ্টাটাও করেন না আপনারা, কারণ কি এই যে জিনটা আছে সে অনেক একটা এল্ডার, মানে অনেক সিনিয়র একটা জিন, অনেক পুরানো বয়স্ক, এবং সে এটা অ্যালাউ করবে না, আপনাকে অনেক ঝামেলা করবে। এরা অনেক যাইতে চায় না। অনেকে আছে এরকম, যেখানেই দেখবেন যে এই ধরনের জিনিস হচ্ছে, তারা হচ্ছে অনেক পুরানো, এরা মানুষকে অনেক সমস্যা করে, এবং আপনার ছেলেকে কিন্তু শেষ করে ফেলবে এখানে থাকলে, সুযোগ পেলেই ফিরছে শুধু। তো ওনার ওই ঝাড়ায় আর কি, তো ওর ভাইকে ঝাড়ায়, অনেক কষ্ট হয় ভাইকে ঝাড়াইতে। রাসেল ভাই তার মানে লাইফ একদমই হয়ে যায়, ভাইকে ওখানে ঝাড়ায়, এবং আলটিমেটলি অনেক বছর পর্যন্ত ওনার ভাই মানে ওই যে রাত্রে বেরোতে পারতো না, তাবিজটা ক্ষয় হয়ে গেলে তার সমস্যা হতো, তারপর এই ধরনের প্রবলেম গুলো হতো। এবং ওই আলটিমেটলি ওই বাসা নাকি পরবর্তীতে, আমি জানি না এখনো আছে কিনা, ওটা বলছে কামাল ভাই যেটা বলছিল যে বাসাটা এখনো থাকতে পারে, কারণ ওই জায়গায় ডেভেলপার ঢুকে নেই এখনো।
সম্ভব না এই জন্য না। বোধহয় হয়তো। বলছে যে ওই মানে একটা নির্দিষ্ট জায়গা উনি বলছে ওই জায়গায় গেলে যদি বাসাটা এখনো থাকে তাহলে দেখবা আমার বিশ্বাস ওখানে এখনো মানুষ থাকে না। রাইট, আমাদের আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসনার্স, আমি রুহুল বলছি। জি, ঘটনায় যাই আমরা। আমি সরাসরি ঘটনাতেই চলে যাচ্ছি। সো এটা ছিল কোন একটি গ্রীষ্মের ছুটির ঘটনা, যেখানে আমি আমার মামিদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো সেখান থেকে কোনো একদিন ডিনারের শেষে আমরা সবাই জড়ো হয়েছিলাম নিচতলাতে গল্প করার জন্য। যে বাড়িটাতে আমরা থাকছিলাম সেটা ছিল দোতলা। তো কিছুক্ষণ পরে ডিসাইড করা হয় যে আমরা বেশ কজন দোতলাতে ঘুমাবো এবং বাকি যারা রয়েছেন ওনারা নিচতলাতে ঘুমাবেন। সো আমি যথারীতি, তখনকার বেশ আগের ঘটনা সেটা, তখন 3 গোয়েন্দার বই পড়তে খুব পছন্দ করতাম। সো যথারীতি আমার সাথে সেগুলো ছিল। দোতলায় গিয়ে ঘুমানোর আগে আমি ওগুলোর সাথেই আমার যতক্ষণ ঘুম না আসছিল ততক্ষণ সময় জ্ঞাপন করার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পরে আমি একটু উদ্ভট আওয়াজ পেতে থাকি, লাইক টিনের মধ্যে শব্দ হচ্ছে বা নিচে কেউ দাপাদাপি করছে বা এরকম একটা বিরক্তিকর ভাবে চিল্লাচিল্লি করছে। তো তখন আমি দেখতে পাই যে নিচতলার সামনের রুমে আলো দেওয়ার জন্য যে লাইটটা, ওটা ঠিক যেখানে লাগানো ওই ফাঁকা দিকটা থেকে দোতলা দিয়ে তাকানো যায় নিচতলার দিকে, এবং নিচতলার যে প্রথম রুমটি ওটা সরাসরি দেখা যায়। আচ্ছা, তার ঠিক 2 মিনিট পর আমি খেয়াল করলাম যে আমার মা রয়েছিলেন, সাথে আমার নানু ছিলেন। তো ওনারা ওখানে জড়ো হয়েছেন এবং ওই দিক থেকে নিচতলায় কি ঘটছে সেটা দেখার চেষ্টা করছেন। প্রথমে আমি ওনাদের সাথে সংযুক্ত হবার চেষ্টা করলেও ওনারা আমাকে ফার্স্টে নিষেধ করেন যে না, তোমার এখানে দেখা লাগবে না, তুমি ঘুমিয়ে পড়ো, এখানে কিছুই হচ্ছে না। তো তারপর জোরাজোরি করাতে একটা সময় আমি ওখান দিয়ে দেখতে পাই নিচতলার সামনের রুমে ছিল আমার মামার ছোট ছেলে, আর সাথে ছিল আমার মামির ভাই। সো ওরা একসাথে শোয়ার প্রিপারেশন নিচ্ছিল এবং এর মধ্যে হয়তো কোনো সমস্যার কারণে মামির যে ভাই ছিলেন উনি ঘুমাতে পারছিলেন না, বা উনি অনেক সমস্যা করছিলেন সামনের রুমে, যেটার জন্য ওনার যে মা ছিলেন উনি অনেক জোরে, অনেক লাউডলি দোয়া পড়ছিলেন এবং খুব দ্রুত, যেটা দেখে মানে ওখান থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছিলাম উনি অনেকটা ভীত হয়ে ওনাকে শান্ত করার চেষ্টা করছিলেন। অপরদিকে যার কথা আমি বলছি, ওনার মধ্যে আমি যেটা তখন দেখতে পাই সেটা খুবই অদ্ভুত ছিল এবং বর্ণনা করাটা হয়তো কিছুটা কঠিন হবে। সেটা ছিল যে একটা সাধারণ মানুষের পক্ষে তার শরীরের শক্তি দিয়ে কোনো কিছু নাড়ানো, কোনো কিছু ভেঙে ফেলা, ওটা যতটা কঠিন হয় ওই সময় হয়তো তার কাছে সেটা অতটা কঠিন ছিল না। সো প্রথমে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো, উনি যেখানে ছিলেন, যেখানে ওনার ঘুমানোর কথা, তার থেকে 5-6 হাত দূরে তাদের খাবারের টেবিলটা ছিল। সেটা ছিল শক্ত কাঠের, সেই পুরোনো দিনের বানানো একটি টেবিল, যথেষ্ট মজবুত, এবং এটা সহজেই হয়তো 5-6 জন মিলে চেষ্টা করলে অত সহজে ভেঙে ফেলা যাবে না। প্রথমেই উনি যেই কাজটা করলেন সেটাই আমাকে আজও পর্যন্ত সেই ঘটনাটা মনে রাখতে বাধ্য করেছেন। সেটা হলো তিনি ওনার সামান্য একটি হাত, ডান হাতের সাহায্যে টেবিলটা উল্টিয়ে ফেললেন এবং ফেলে দিলেন আপনার বাকাত করে। টেবিলটা তখন খাড়া অবস্থায় ছিল এবং তিনি তখন ওটাকে ওনার শারীরিক অঙ্গভঙ্গি দিয়ে চেষ্টা করছিলেন যে কোনোভাবে ওটাকে যাতে ভেঙে ফেলা যায়। সো আমরা সবাই জানি যে টেবিলের 4টা পা থাকে এবং একটা পা উনি এত সহজে উপড়ে ফেলেন যেটা কিনা বিশ্বাস করাটা ওই সময় অবশ্যই কঠিন ছিল, যা আজও আমি ভুলতে পারছি না। একটা মানুষের ক্ষেত্রে যতটাই জোর প্রয়োগ করা যায় শরীর দিয়ে, এখানে একটা টেবিলের পা উপরে ফেলা কিন্তু অতটা সহজ না। কিন্তু যেটা আমি দেখেছিলাম সেটা হলো উনি ওনার এক হাত দিয়ে অনেক সহজেই ওই পাটি উপরে ফেলেন এবং কোন রকম জোর জবরদস্তি তার করতে হয়নি, যেটা কিনা ওই সময়ে ওখান থেকে ওটা সাক্ষী হয়ে থাকাটা অনেক কষ্টসাধ্য ছিল আমার জন্য। তারপর ওনার সামনে ছিল পুরোনো দিনের একটা সাদা কালো টেলিভিশন, যেটা কিনা আমরা সবাই জানি যে পুরোনো দিনের টিভিগুলো একটু ভারী আজকালকার দিনের টিভিগুলোর কাছ থেকে। তো তারপর দেখা যায় যে উনি ওটাও ওনার এক হাত দিয়ে ধরে নিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেললেন এবং ওটাও সাথে সাথে ভেঙে ফেললেন। মোট কথা উনি চাচ্ছিলেন যে ঘরের আসবাবপত্র যেগুলো ছিল ওগুলোকে একটাকেও ঠিক না করতে। অপরদিকে ওনার মা তখনও খুব জোরে জোরে ভীতভাবে জোরালো কণ্ঠে জোরে জোরে দোয়া পড়ছিলেন, যদিও তেমন কোনো এটার আচরণ ওনার উপর পড়ছিল না বা কোনো পরিবর্তন আসছিল না। এবং কিছুক্ষণ পরে পাশের রুমে যেই ওনাদের কাছে জিনিসপত্র যেই শোকেসটা ছিল উনি ওটাকেও ভাঙার চেষ্টা করলেন, হাত দিয়ে বাড়ি দিচ্ছিলেন। কিছুক্ষণ পর ওটাকে টান দিয়ে ফেলে দিলেন এবং ওটার সামনের দিকে যে কাঁচের গ্লাসগুলো ছিল ওগুলো বিকট শব্দে ভেঙে গেল, পড়ে গেল নিচের দিকে, কিন্তু কোনো কিছুতে যেন তাকে ঠান্ডা করা যাচ্ছিল না। তো হঠাৎ কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম আমরা এরই মধ্যে ওপরে যারা ছিল এর মধ্যে 2-1 নিচে চলে এসেছে কৌতূহল বশত বা ঘটনাটা সামনের থেকে দেখার জন্য, কারণ ওখানে আমাদের সাথে আমাদের ছোট ছোট কাজিনরাও ছিল, সবাই অনেকটা ভীত হয়েছিল। আর এই কাহিনীটার বা যে ঘটনাটা আমি বলছি এটার জন্য অবশ্যই কেউ প্রস্তুত ছিল না।
তো কিছুক্ষণ পরে ওনার মা যখন অনেক দোয়া পড়ছিলেন এবং উনি অনেক একটা দুঃসাহসের পরিচয় দেন, সেটা হলো উনি দোয়া পড়তে 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 যে শোকেসটা উনি ভেঙে ফেলেছেন ওটা সামনে গিয়ে ওনার কাঁধে হাত দিয়ে আরো জোরে অন্যান্য দোয়াগুলো পড়তে থাকেন, যেগুলো উনি হয়তোবা সবসময় এই ব্যাপারটা অভ্যস্ত। ওখানে যতগুলো মানুষ আমরা ছিলাম ওর মধ্যে শুধুমাত্র ওনার মাকে দেখেই মনে হচ্ছে উনি ঘটনাটার সাথে কেমন যেন একটা অভ্যস্ত। হ্যাঁ, ওনার কাজগুলো দেখে মনে হচ্ছে যে উনি একটু নার্ভাস, বাট মনে হচ্ছে যে না, এটাই ওনার দৈনন্দিন জীবনেরই একটা অংশ এবং প্রত্যেকটা সময় ধরে উনি এই কাজগুলোই করে আসছেন, এভাবেই ওনাকে মেনটেন করে আসছেন। সে একটা সময় গিয়ে দেখা গেল যে যার কথা আমি বললাম উনি ঠান্ডা হয়ে নীরব হয়ে একটা জায়গায় স্থির হয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো দাঁড়িয়ে আছেন, নড়ছেন না, কোনো কথাও বলছেন না বা কোনো কিছুই করছেন না, বা কোনো একটু আগে যেই মানুষটা এত আসবাবপত্র ভাঙচুর করছিল বা বাড়ির সবাইকে ভীত করতে যাওয়ার 1 সেকেন্ডও সময় লাগেনি, সেই প্রায় 2-3 মিনিট ধরে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। তার কিছুক্ষণ পরে ওনাকে আস্তে আস্তে করে ধরে টেনে আনা হলো বিছানার দিকে। একটা কথা বলে রাখা ভালো, ওই বিছানাতেই আমার কাজিন ঘুমাচ্ছিল, আমার মামার যে ছেলে আছে ও ঘুমিয়েছিল ওখানে। ও এইসব কাহিনীর কিছু টের পায়নি বা সেটা পেয়েছে কিনা ওটা হয়তো আমরা আজও বুঝতে পারিনি। ও ওর মতো ঘুমিয়েছিল, কোনো নড়াচড়া করেনি বা উঠে আমাদের সাথেও যোগ হয়নি। ওর পাশেই ওনাকে শোয়ানো হয় এবং শোয়ানোর কিছুক্ষণ পর থেকে আমরা যেটা শুনতে পাই বা অবশ্যই দেখছিলাম তো সেখানে, উনি কথা বলতে শুরু করেন, ওনার মায়ের সাথে কমিউনিকেট করতে শুরু করেন। কিন্তু ওনার যে প্রত্যেক দিনের যে কণ্ঠটা আমরা শুনে থাকি, এটা অবশ্যই আমাকে বলতে হবে যে যেই কণ্ঠটা আমি ওই সময় শুনেছিলাম ওটা কিছুটা হলেও পরিবর্তন ছিল, কিছুটা গম্ভীর যদি বলি তাহলে খুব একটা ভুল বলা হবে না। তো সেক্ষেত্রে ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে দেখা যায়, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে ওনার মাকে দেখে বলেছিল ব্যাপারটার সাথে উনি খুবই অভ্যস্ত, এবং দেখা যায় যে উনি বিভিন্ন বিষয় ওনার সাথে আলাপ আলোচনা করতে শুরু করেন এবং একটা সময় গিয়ে আমি যেটা দেখতে পেলাম যে আমাদের নিচ থেকে এমন একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আমার নানু আছেন, আমার মা আছেন, আমার মামি ছিলেন, বড় মামি ছিলেন, ওনাদেরকে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে যাতে ওরা ওনাদের কোনো প্রবলেম থাকলে বা কিছু থাকলে যাতে ওনার সাথে গিয়ে শেয়ার করে। তো আমি যখন কৌতূহল হয়ে আমার পাশে মা ছিলেন, যে জানতে চাই যে মা কি প্রবলেম হচ্ছে, যে ওনাকে সবাই এভাবে কেন জিজ্ঞেস করতে যাচ্ছে বা ওনার মধ্যে কি, তখন মা অনেকটা শান্ত কণ্ঠে আমাকে বলেন তুমি এখানে কোনো প্রশ্ন করো না, ওনার মধ্যে জিন আছে, ওনার মধ্যে জিনের আচর আছে, আর যখন এই প্রবলেমটা হয় তখন উনি এরকম করেন, আর ওনার মা তো আছে ওনাকে শান্ত করার জন্য, তুমি কিন্তু নিচে যাও না ভুলো। তো মার এই কথা শুনে আমিও তো আর আদেশ অবশ্যই অমান্য করার কোনো উপায় ছিল না, বাট যেহেতু ঘটনাটা উপর থেকে আমি দেখতে পাচ্ছিলাম সেক্ষেত্রে আমার হয়তো ওই ইচ্ছাটাও জেগে ওঠেনি যে আমি সামনে গিয়ে একবার দেখে আসি। তো একটা সময় যাওয়ার পর দেখলাম যে যখন আমার মাকে ডাকা হলো বা নিচে যেতে বলা হয়, তখন মা ওনার সামনে গিয়ে দাঁড়ালো এবং প্রথমেই ওনার মা ওনাকে বলেন যে এই মেয়েটার অনেক প্রবলেম আছে, বা আপনি যদি ওর সাথে একটু আপনার সাথে কথা বলার সুযোগ করে দেন তাহলে হয়তো ও সমস্যাগুলো বলতে পারবে এবং যথাসাধ্য সমাধান নিয়ে ও যেতে পারবে, এটা ওর জন্য খুব ভালো হয়। তো যার ঘটনাটা আমি বলছি, যার উপর জিনের আচর আছে সবাই বলেন, তিনি খুব অদ্ভুতভাবেই ওই সময় আমরা ঠিক যে বাসাটাতে থাকতাম, ঢাকার যে লোকেশনটাতে থাকতাম, ওই লোকেশনটা উল্লেখ করে একটা কথা বলেন আর খুব দরাজ কণ্ঠে বলেন যে ওর তো ঘরে কোনো শত্রু নেই, একটু ভুল বলে ফেলেছি, ওর কথাটা বলেন যে ওর বাইরে তেমন সাবধানতার দরকার নেই কারণ ওর বাইরে কোনো শত্রু নেই, শত্রুটা ঘরেই। ব্যাপারটা ওই সময় আমরা যৌথ পরিবার নিয়ে থাকতাম এবং অনেকটা হাস্যকর এবং অনেকটা আক্রমণাত্মক বলা যায় যে কোনো পরিবারের দিকেই, যেটা কিনা ওই সময় সবাইকেই একটু ভরকা দেয় এবং তাদের মধ্যে আমিও একটু অবাক হই যে আমাদের, হ্যাঁ যদিও উনি আমার মামির ভাই ছিলেন, বাট হ্যাঁ একটা ভদ্রতার যে সম্পর্ক, হাই হ্যালো এতটুকুই ছিল, ওনাদের সাথে কোনো আমাদের ক্লোজ রিলেশন বা এরকম ছিল না যে কারণে উনি আমাদের বাসার অবস্থা, আমরা কোথায় থাকছি সবসময় বা কোথায় আছি এই ব্যাপারগুলো জানতে পারবেন। তো কিছুক্ষণ পরে উনি আমাদের পরিবার সম্পর্কে আরো কিছু বিস্তারিত বলেন এবং আমার মাকে কিছু সমস্যার সমাধান দেন, যেগুলো উনি বলতে বলতে একটা সময় সমস্ত ঘটনা আম্মাকেও একটু সুযোগ দেন যে যাতে আম্মা আমার প্রবলেমের কথাগুলো বলতে থাকে। তো একটা সময় গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ মার ঘটনাগুলো শেষ হয়ে গেছে, এরকম পরিবারের অন্যান্য যে সদস্যগুলো ছিল ওরাও একে একে ওদের ঘটনাগুলো ওনার সাথে বলতে থাকে এবং উনিও খুব তাড়াতাড়ি যে এমন একটা ভাবে সবাইকে রিপ্লাই করছিলেন যে হয়তো ঘটনাগুলো ওনার বেশ জানা এবং সবাইকে কোনো না কোনো একটা লাইন দিয়ে কথা দিয়ে ভরকে দিচ্ছিলেন যে হ্যাঁ এই সবগুলো বিষয়ে উনি পূর্বে থেকে অবগত রয়েছেন এবং সমাধান তাকে দিতে থাকেন প্রত্যেকটা সময়ই।
এবং কিন্তু এরই মধ্যে ওনার মা কিন্তু একটা মুহূর্তের জন্য থামেনি, বা আমি ওনাকে কখনো দেখিনি যে তৃষ্ণার্ত হয়ে সরে গেছেন। উনি অনবরত দোয়া পড়েই যাচ্ছিলেন এবং দোয়া পড়তে পড়তে একটা সময় আমরা যেটা লক্ষ্য করি যে যতটা সময় উনি ছিলেন কথা বলছিলেন, কথা বলতে বলতে একটা সময় একটু ব্রেক দেয় এবং উনি আমার যে আবারও আগের কথাটাই ফেরত আসি, আমার যে কাজিনটা ওনার পাশে শুয়েছিল, ওনার যে ডান হাতটা ওটা আমার কাজিনের উপর উনি একটু, ওনার মা একটু রাখতে শুরু করেন এবং তখন খুব অবাক করে যেই জিনিসটা আমরা সবাই দেখতে পাই সেটা হলো আমার কাজিন, কিন্তু আমি আগেও বলছি এখনো বলছি, ঘুমিয়েছিল। ওর কোনোভাবেই ওটা লক্ষ্য করার কথা না বা কি হচ্ছিল ওটা সে আর খেয়াল করেনি, ও প্রত্যেকটা সময় ঘুমিয়েছিল। যখন হাতটা ওর উপর রাখা হয়, একটা ঘুমন্ত মানুষ হাত তার উপর পড়তেই পারে, এটা তার খেয়াল করার কথা না। সেক্ষেত্রে হাতটা খুব মনে হচ্ছিল যে একজন জাগ্রত মানুষের উপরে হাতটা রাখা হয় এবং হাতটা রাখা ঠিক সাথে সাথেই ওর হাত দিয়ে ওই হাতটাকে সাথে সাথে ঝটকা মেরে সরিয়ে দেয়, যেটা কিনা অনেক আমাদের সবার কাছে অদ্ভুত লাগে। এবং তার কিছুক্ষণ পরেই যখন সরিয়ে দেওয়া হয়, ওকে ওখান থেকে সরিয়ে আনা হয়, আমার কাজিনকে ওখান থেকে সরিয়ে ফেলা হয় সাথে সাথেই। এবং দোয়া পড়তে পড়তে একটা সময় আমরা দেখি যে হ্যাঁ, যার কথা আমি বলছিলাম, যার উপরে আছর আছেন, উনি চোখ খুলেন এবং আমাদের সাথে নর্মাল ভাবেই কথা বলতে থাকেন যে বাড়ি যে আসবাবপত্রগুলো ভাঙচুর হয়েছে ওগুলো কিভাবে হয়েছে বা কিছু। এরপর আর আমরা সেই দিন রাতে আর কোনো প্রীতিকর ঘটনা দেখতে পাইনি। আমি চলে যাচ্ছি আমাদের আরো একজন অতিথির কাছে, যিনি প্রথমবারের মতো ভূত সময় এসেছেন এবং তার কাছে আমরা ঘটনা শুনবো। তার একটি ঘটনা রয়েছে তার একটি বন্ধুকে নিয়ে, সেই ঘটনাটি শুনবো এই মুহূর্তে। তার আগে শুনবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদিকুর রহমান হাসিব, মিরপুর 1 ঢাকা থেকে। প্রথমে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া। ওখানে আমিও সেই ফ্রেন্ডের সাথে ওই ঘটনার সময় একই সময় উপস্থিত থাকি। তো প্রথমত আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন সেই ঘটনাটা, তো আমার ওই বন্ধুটা এক প্রকার যে নিষিদ্ধ ব্ল্যাক ম্যাজিকের কথা শুনে থাকি আমরা, সেই জিনিসটা প্র্যাকটিস করতো। তো সেটা প্রথম অবস্থায় আমি জানতে পারি না। তো এক প্রকার ওর সাথে যখন আমার পরিচয় একটু ঘনিষ্ঠ হতে থাকে, তো কিছু ব্যাপার ঘটতে থাকে এরকম যে ও কিছু জিনিস বলে যেটা মানে মুহূর্তের মধ্যে মানে ঘটে যায় এবং জিনিসগুলা যে স্বাভাবিক কিছু না। লাইক দেখা যাচ্ছে মানে কারোর সাথে বাক বিতর্ক হচ্ছে, তাকে যদি কিছু বলতেছে খারাপ কিছু, সে দেখা গেছে 10 সেকেন্ডস 15 সেকেন্ডস এর মধ্যেই তার সাথে ওই ধরনের প্রবলেমগুলো হইতেছে। এবং একটা সময় আর কি যখন কিছু জিনিসও আমাকে বলতো, ওগুলো আমি করতাম, দেখা গেছে ওগুলা মানে যাই বলতো সেটাই হয়ে যেত। তো এক পর্যায়ে যখন এগুলো হইতে থাকে, তো একদিন ওকে বলি যে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো প্রথমত ওর বাসায় কেউকে ও কখনো অ্যালাউ করে না, আর দ্বিতীয়ত ও মানে আমাদের সামাজিক জীবন ব্যবস্থা থেকে একটু দূরে, সবকিছু থেকে একটু বিচ্ছিন্নভাবে চলাফেরা করে। তো এক পর্যায়ে যখন ওর বাসায় নিয়ে যায়, তো ওর বাসার বর্ণনাটা যদি একটু দিতে চাই রাসেল ভাই, তো ওর বাসাটা সম্পূর্ণ দোতলা এবং ওর বাসার মধ্যে কোনো প্রকার আলোর মানে কোনো ইলেকট্রিক্যাল বা মানে টেকনোলজিক্যাল কোনো আলোর অস্তিত্ব তার ওই বাসায় নেই। প্রথমত আপনার মোমবাতি, তারপরে ল্যাম্প, এরকম ধরনের আলো তার বাসার মধ্যে সে উপস্থিতি রাখে। এবং দোতলায় যখন তার যে রুমটাতে ওই তার ব্ল্যাক ম্যাজিকের রিচুয়ালস গুলা করতো, সেই রুমটাতে যায়। আর ওই বাসাটাতে আরো কিছু মানে পশু পাখি, যেরকম লাইক খরগোশ, বিড়াল, তারপরে অনেক দামি দামি যেসব পাখিগুলা, ওগুলা সে লালন পালন করতো খুব মানে আদর যত্ন সহকারে। তো তখন যে রুমটাতে ও তার রিচুয়ালস গুলা করে, ওটাতে আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার এক পর্যায়ে মানে প্রথমে হতভম্ব হয়ে যায় রুমের মানে সিচুয়েশনটা, যে ওই সিচুয়েশনে আসলে ওই রুমের এমন কোনো কোণা বাদ নাই যে সাইডটাতে আপনার মনে করেন যে মানে ও যে ডেভিল স্পিরিটের মানে ওরশিপ করতো, সেটার মানে কোন সাইটে একটা সাইটে বাদ দেয় নাই ওই জায়গার উপাসনা করতে। তো ওর পুরো রুমের সব জায়গাতে আপনার বিভিন্ন কিছু আঁকা, যেগুলা আসলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা থেকে একটু অন্যরকম, এবং বিভিন্ন পশু পাখির উচ্ছিষ্ট অংশগুলা মানে ও এত সুন্দরভাবে সাজায় রাখে। তোর ফ্লোরের যে ফ্লোরে পেন্টাগ্রামের যে স্টারটা সেটা আঁকা, এবং সেটাতে আপনার ঠিক মিডল পয়েন্টে একটা মাথার খুলি। তো ও আমাকে ফার্স্টে বলে যে মানে এই সিচুয়েশনে দেখার পর আমি এক প্রকার মানে স্তম্ভিত হয়ে যাই।
তো ফার্স্ট টাইম আমাকে বলে যে চুপ থাক, মানে এভাবে বলতেছে যে চুপ থাক, যা হয় দেখতে যা, কোনো কথা বলবি না, ঠিক আছে। তো এক প্রকার চুপচাপ আমি বসি, বসার পর মানে আমাকে একটা সার্কেল করে দেয়, লাইক আপনার জিনিসটা আসলে আমি ওটা কি বলতে পারবো না, বাট ওই জিনিসটা সার্কেল করে দেয় যাতে ওর রিচুয়ালস এর কারণে আমার কোনো প্রকার প্রবলেম না হয়। তো সার্কেলটাতে আমি বসি, তো বসার পরে এক পর্যায়ে ওর রিচুয়াল স্টার্ট করে। তো একটা মানে খরগোশ বের করে, ওর ওই মানে যে প্রাণীগুলো পালতো, তো ওইখান থেকে একটা খরগোশ বের করে। তো খরগোশটা বের করে ও আসলে কিছু জিনিস পাঠ করে, মানে যেটা আসলে আমার বোধগম্য ছিল না। তো কিছু জিনিস ও পড়তে থাকে এবং জাস্ট যে জিনিসগুলা পাঠ করতেছে সেগুলা আওয়াজগুলা মানে এক প্রকার খালি আমার কানে আসতেছে। তো এক পর্যায়ে ও কি করে যে ওই যে খরগোশটা নেয়, তো নেওয়ার পরে ভাই সিঁদুর যে জিনিসটা আছে আমরা যেটা ইউজ করি, সিঁদুর, মেয়েরা মানে হিন্দু ধর্মাবলম্বীদের যারা যারা সিঁদুর পরে মাথায়, তো এক চিমটি সিঁদুর নেয়। তো নেওয়ার এক পর্যায়ে আর কি যে প্রাণীটাকে মানে খরগোশের কপালে ঠাকানোর পর কি যেন একটা পড়ার পর ভাই একটা প্রাণী যেরকম থাকে একটা ছটফট করা, ওই জিনিসটা এক প্রকার থাকে না, মানে প্রাণীটা এক প্রকার নিস্তেজ হয়ে একদম বসে চলে আসে। তারপর রাসেল ভাই যেটা হয় যে ও এক প্রকার প্রাণীটাকে জবাই করে ঠিক ওই মাথার খুলিটার উপর রেখে, তো জবাই করে এবং রক্ত দিয়ে ওই যে পেন্টাগ্রামের যে গোল সার্কেলটা টোটালটা পুরো ভরাট করে ফেলে। এবং ও জবাই করার সময় যে জিনিসটা করে সেটা আপনার একটা জিনিস পড়তে থাকে বারবার রিপিটলি, মানে বারবার রিপিট করতে থাকে এবং জবাই করতে থাকে। তো এক পর্যায়ে যে এই জিনিসটা হয় যে ব্লাডটা এক প্রকার মানে শুষতে থাকে ওই পেন্টাগ্রামের ভিতরে, ওই জিনিসটা এক প্রকার শুষতে তো আমরা যেমন পান খাওয়ার সময় যে খয়েরা কালারটা থাকে, যে খয়েরটা খায়, সেই ব্লাডের কালারটা ঠিক খয়েরের মতো হয়ে যায়। তো এক প্রকার যখন হয়ে যায় তখন ওই জিনিসটা আসলে আমি দেখার সময় মানে যখন আমি নিজে মানে ওই জিনিসটা দেখতেছি, তো এক প্রকার মানে চিল্লান দেওয়ার চেষ্টা করি, মানে আওয়াজ করার চেষ্টা করি, কিন্তু এক প্রকার আমি নিজেও ওই জায়গাটায় এক প্রকার মানে স্তম্ভিত হয়ে যাই, মানে যে জায়গাটায় আসলে আমার নিজের কোনো প্রকার সাউন্ড বের হয় না, মানে বলার মতো কিছু থাকে না। তো এক পর্যায়ে তো এরকমটা যখন করা শেষ করে, তো আমি একবার বের হয়ে যেতে চাই, তো বলে যে স্বাভাবিকভাবে মানে বের হতে দেয় না, ওই রুমে যা বস, আমি আসতেছি। তো আসার পরে তখন বলে যে মানে এরকমটা এগুলা যা দেখলে এগুলা সবসময় আমার মানে এটাই আমার লাইফ, এটাই আমার সবকিছু, ঠিক আছে। তখন আমি বলি যে মানে কারণটা কি এরকম হঠাৎ মানে কোনো কিছু মানে এটা তো কোনো ইয়া না, এজ এ মুসলিম হিসাবে তো এটা কখনোই এটা সম্পূর্ণ নিষেধ আছে। কয় যে মানে ও তখন বলতে থাকে যে দেখেন আমি সৃষ্টিকর্তার কাছে কিছুই পাই নাই, আমার ডেভিল স্পিরিটের যে ওটাকে আকার নামে ডাকতো, তো বলে দেখেন আমার আকার দেখ আমার আকার আমার সবকিছু দিছে, কি না দিছে, আমি যখন যেটা চাইতেছি সেটাই পাইতেছি। বেসিক্যালি বলতে চাচ্ছেন যে একটা লোভ থেকে সে কাজগুলো করতো। আচ্ছা, হ্যাঁ, এরপরে কি হলো তাই বলেন। তো ওর এই লোভটা প্রথমত যে বাসনাটা এত পরিমাণে জেগে যায়, তো তারপরে এক প্রকার ওর সাথে আমি মানে একটু ডিস্টেন্স তৈরি হয়, ঠিক আছে, স্বাভাবিক এই ব্যাপারটা থেকে। তো তারপরে আমরা নর্মালি 1-2 সপ্তাহের মতো ওর সাথে ডিস্টেন্স হয়। তারপরে যখন ওর সাথে আমার দেখা হয় তখন ফার্স্ট যেটা হয় ওর একটা মানে লেফট হ্যান্ডের মানে আমরা যেটাকে শাহাদাত আঙ্গুল বলি সেটা কাটা থাকে। তো যখন কাটা থাকে তো আমি জিজ্ঞেস করি যে কাটার কারণ, তারপর ওর আবার বাসায় নিয়ে যায়। তো যাওয়ার পরে যে জিনিসটা হয় যে ওর আবার আরেকটা আঙ্গুল ঠিক ওই একইভাবে একই রিচুয়ালস করতে বসে, করার পরে আমাকে ঠিক সেম ওই জায়গাটাতেই বসায়। বসানোর পরে ও রিচুয়ালস করতে করতে এক পর্যায়ে ওর সেকেন্ড মানে শাহাদাত আঙ্গুলের পরে যে আঙ্গুলটা আমাদের মিডল ফিঙ্গার সেটাকে ও কাটার পরে ওই জিনিসটা ওই ঠিক ওর যে রিচুয়ালস এবং সেটা চোখের সামনে ঘটতে থাকে। এবং মানে এক প্রকার আমি প্রতিবার যেটা হয় যে আমি আসলে ওই জায়গাটায় আমি এক প্রকার পজেসড হয়ে যায় হয়তো, বা মানে আমার মানে সাউন্ড করা বা কোনো প্রকার যখন আমি সার্কেলটার মধ্যে দেয় এক প্রকার আমি কোনো প্রকার মানে আমার নিজের ইয়াতে থাকে না, যে একটা আছে না দেখা যে রিয়েক্ট করা, ওই রিয়েকশনটা করার সাথে হয়তো আমি ভিতরে রিয়েক্ট করতে পারছি, বাট ওটার ব্যাপ্তিটা আমার বাইরে ঘটে না। তো তখন ও এটা করে, তো করার পর আমি এক প্রকার মানে চিল্লানোর চেষ্টা করি, হয় না। তো তারপরে মানে ও করার পরে তো আবার এমন না যে ও ব্যথা পাচ্ছে, এক প্রকার একটা স্মাইলি ফেসেই ওইটা কাটতেছে, মানে হাউ ইজ দিস পসিবল, ঠিক আছে, যে এক প্রকার ডেভিল স্পিরিটের মানে উপাসনা করতে করতে মানে এত পরিমাণে ওই লোভটা হয়ে যায় যে ওর নিজের শরীর বা কোনো প্রকার কাজ করে না। তো তারপরে এক পর্যায়ে যা যে জিনিসটা হয় আমি ওকে জিজ্ঞেস করি যে এটা কিভাবে কি এক প্রকার শেষের তো কিছু আছে, আমার ডেভিল আমাকে এত কিছু দিছে,
আমি সামান্য আমার যদি এটুক দিতে পারবো না, আমার তো আঙ্গুলি চাইছে। ও আসলে যে জিনিসগুলো করতে, যে পশু জবাই দেওয়া, নিজের অঙ্গ দেওয়া, এটা সম্পূর্ণ ওর ডেভিলকে উপাসনা করার পর উৎসর্গ করত, এবং সে এটা প্রতিদিনই করত, কোনো না কোনো পশুকে তার ডেভিলের জন্য উৎসর্গ করত। তো এক পর্যায়ে আর কি তখন জিজ্ঞেস করি যেটা শেষ কি, বলে ও যদি কখনো আমার জানও চাই সেটাও দিয়ে দেবো, আমাকে এত কিছু দিছে, চাইবা মাত্র সবকিছু পাচ্ছি। তো এরপর প্রায় লং টাইম ওর সাথে আমার একটা ডিস্টেন্স ঘটে, প্রায় 1 মান্থের মতো। তো এরপরে যেটা হয় রাসেল ভাই, সেটা হলো যে ও এক পর্যায়ে মারা যায়, এবং মারা যাওয়ার পরে যে জিনিসটা হয় যে ওর লাশটা যখন নাকি দেখা যে রাসেল ভাই এভাবে কোনো মানুষকে মানে কোনো প্রকার অস্ত্র দ্বারা আঘাত করে এভাবে মারা সম্ভব না। লাইক আপনার একটা হাত মুখের ভিতর দিয়ে বের করা, আরেকটা হাত আপনার শরীরের অন্য এক সাইড দিয়ে বের করা। আপনি কি সেই লাশ নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, এবং আমি সাথে আমাদের ওর যারা কয়েকটা ফ্রেন্ড, ঠিক আছে, এবং যারা জিনিসটা জানতো না যে যে রুমটাতে রিচুয়ালস করতো, দেখা যাচ্ছে রাসেল ভাই এইভাবে যদি একটা মৃত্যু ঘটে, এইভাবে অনেকে ফেসে যাওয়ার কথা, কিন্তু ওর ওই মৃত্যুটা ঘটার পরে যে সিচুয়েশনটা দেখার পর সবাই বুঝতে পারে যে হ্যাঁ ওর মৃত্যুটা কিভাবে ঘটছে। কারণ ওই লাশটা মানে ওইভাবে একটা মানুষকে কখনো কেউ মারতে পারে না, কোনো প্রকার অস্ত্রের সাহায্যও না। থ্যাংক ইউ রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমার সঙ্গে আরো একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ রিফাত, এসেছি কুমিল্লা থেকে, ঢাকার মহাখালীতে থাকি। আসল ভাই, আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমাদের এলাকার হুজুরের কাছ থেকে শোনা। তো উনি যেভাবে বলেছেন আমি সেইভাবে শেয়ার করছি। ওনার কাছে একদিন একটা মহিলা ওনার মেয়েকে নিয়ে আসে। আসার পর হুজুরের কাছে যেগুলো বলে সেগুলো হলো যে তার মেয়ে খারাপ স্বপ্ন দেখে। খারাপ স্বপ্নগুলো হলো যে তার মেয়ে একদিন দেখে যে ঘুমাচ্ছিল, হঠাৎ করে সে দেখে যে সে দেখতে পেল যে একটা লাশ, তার মধ্যরাতে তার ঘুম ভেঙে গেল, ভেঙে এসে দেখতে পেল একটা লাশ তার সাথে শুয়ে আছে। তো লাশটা দেখে সে কিছুটা স্থ হয়ে যায়। হঠাৎ করে সে দেখেছে ওই লাশটা তার গলা চেপে ধরেছে, অর্থাৎ আমরা যেভাবে বলি যে বোবায় ধরা, ওরকম ভাবে তার পুরো শরীর পাথর হয়ে যায়। সে প্রচন্ড ভাবে ওই লাশটা তার গলায় চেপে ধরে। আসলে মধ্যরাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেছে, তার এই জিনিসটা দেখতে পেল। সে যতটুকু পারছে সে সূরা কেরাত পড়া শুরু করে দিয়েছে। সে সূরা কেরাত পড়ছে, এমন মানে শরীরটা নাড়ানোর চেষ্টা করছে। কিন্তু রাসেল ভাই, সে যখন সূরা কেরাত পড়া শুরু করেছে তো হঠাৎ করে সে লাশটা গায়েব হয়ে যায়, এবং তার শরীরটাও সে আস্তে আস্তে ফ্রি হতে থাকে। হঠাৎ করে সে ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে উঠে যায়। তখন সে বুঝতে পারে যে আসলে সে এটা ঘুম ভাঙেনি, আসলে তার সেটা ছিল স্বপ্নের মধ্যে। তো এইভাবে তার সাথে কয়েকদিন ঘটে। সে তার ঘরের মধ্যে রাত্র হলে, যখন গভীর রাত্র হয়ে যায়, তখন সে তার রুমের মধ্যে কাউকে ফিল করতে পারে, সে ছাড়াও একটা অস্তিত্ব আছে এমন কিছু সে একটা ফিল করতে পারে। আরেকটা প্রবলেম যেটা হয় যে সে যখন কোনো কিছু খায়, খাওয়ার মধ্যে তখন অহেতুক তার গলার মধ্যে বান পড়ে, অর্থাৎ আটকিয়ে যায়, হিচকে ওঠে বারবার। তো যেটা তুলনামূলকভাবে অনেক দিনে হচ্ছে, এবং সেই মেয়েটা কোনো কিছু খেতে পারছে না, তারপর খারাপ স্বপ্ন দেখে, এবং সেই মেয়েটা আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, রোগী হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো তার মার কাছে সে যখন এটা সে বলে, তখন তাকে ডাক্তার দেখানো হয়, বাট ডাক্তাররা কোনো কিছু খুঁজে পায় না। পরবর্তীতে তিনি তার মেয়েকে নিয়ে হুজুরের কাছে আসেন। তো রাসেল ভাই, হুজুরের কাছে আসার পর হুজুর যে জিনিসটা করেন ওটা আমার চোখের সামনে হয়, যে হুজুর হাতে পানি নেন, নিয়ে ওই মেয়েটার মাথার মধ্যে অর্থাৎ তালুর মধ্যে চাপ দিয়ে ধরে তিনি সূরা পড়া শুরু করেন। যখন তিনি সূরা পড়া শুরু করেন তখন ওই মেয়েটা মুচড়ামুচড়ি শুরু করে দেয় সাপের মতো। এক পর্যায়ে সে যখন এমন করছে, হুজুর অলরেডি হাত রেখে সূরা পড়ছে, এবং এক সময় সে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে গেলে তো হুজুর বলে যে আপনার মেয়েকে তাবিজ করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক এর মাধ্যমে তাবিজ করা হয়েছে, এবং এখন তাকে ওই তাবিজটা তুলে আনতে হবে। কি করতে হবে? তো বললো যে মেয়েটা তখনও বেহুশ, বললো যে আপনি আপনার স্বামীকে নিয়ে কালকে আসবেন, আসলে আমি বলে দেবো কিভাবে কি করতে হবে। এবং তিনি ওই মেয়েটার মাকে পানি ভরা দিয়ে দেন, বলেন যে পানিটা ওকে খাওয়াবেন এবং তাকে গোসল করাবেন। তো পরের দিন উনি ওনার হাজবেন্ডকে নিয়ে আসেন। আসার পরে হুজুর বলেন যে আপনার রাসেল ভাই, এখানে একটা কথা ফেলে গেছি যে এটা হয়েছিল যে তার মা বলেছিল যে তার একটা অ্যাফেয়ার ছিল, আমাদের কুমিল্লারই একটা খুব ভালো নাম করে ব্যবসায়ীর ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। ওই অ্যাফেয়ার থাকার কারণে ওইটা হয়েছে। এবং হুজুর যেটা বলে যে ওই অ্যাফেয়ারের কারণে, ওই যে ছেলের মা,
ছেলের মা ওটা ওই ওই- ওই ছেলে এবং মেয়ের যে ইয়ে ছিল অফিফিয়া ছিল এটা কমানোর জন্য তাকে তাবিজ করে, তো তাবিজ করার পর এক পর্যায়ে তাবিজটাকে বলা হয়েছিল যে 2টা কবরের মাঝখানে গেড়ে দেওয়ার জন্য। কিন্তু ওই ছেলের মা এই যে আপনার কবরস্থান ছিল, কবরস্থান যে ঘাস কাটতে আসে, তার এই একটা ছোট ছেলেকে বললো যে এই তাবিজটা গেড়ে দেওয়ার জন্য, কিন্তু ওই ছেলেটা না বুঝে একটা কবরের মধ্যে তাবিজটা গেড়ে দেয়, যার ফলে তার এই প্রবলেমটা হচ্ছে। তো হুজুর বললো যে ওর বাবাকে বললো যে আপনাকে ওই গভীর রাত্রে গিয়ে আপনাকে তাবিজটা তুলে আনতে হবে, তুলে এনে আমাকে দিতে হবে, এবং তুলে আনার সময় আপনার সাথে কিছু জিনিস ঘটবে, আপনি পেছনে ফিরে তাকাতে পারবেন না বা এটা কোনো রিয়েক্ট করতে পারবেন না। ওকে ফাইন। তো হুজুর যেহেতু ওনাকে বলে দিলেন, উনি রাত্রে গেলেন, তো হুজুর এখানে ওনাকে একটা তাবিজ দিয়ে দিলেন। ওই তাবিজটা উনি পরে গেলেন, যাওয়ার সময় রাসেল ভাই ওনার সাথে কোনো কিছু হয়নি। এবং হুজুর যখন ওই ঝিন চালান দিয়েছিলেন তখন ওই কবরস্থান এমন কোন কবরটাতে তাবিজ গাড়ানো হয়েছিল ওইটা পর্যন্ত বলে দেয়। তো উনি যান গিয়ে ওই কবরটা খুঁজে বের করার পর ওই তাবিজটা যখন রাসেল ভাই গিয়েছেন এবং তুলেছেন তখনও কোনো কিছু হয়নি। তিনি যখন কবরস্থান ক্রস করে আসছেন তখন জাস্ট ওনার সাথে ঘটনাগুলো শুরু হয়, যে তুফান শুরু হয়ে যায় বা তার নাম ধরে ডাকছে এমন কিছু। তো জাগালার মতে তিনি আসার সময় তিনি আবার দেখেন যে তার সামনে একটা কবর লাশ পড়েছে। উনি লাশটাকে নিচ থেকে নেমে সুন্দর করে লাশটাকে পাশ কাটিয়ে চলে আসেন, ওনার কোনো ক্ষতি হয়নি। তো যাক হুজুরের কাছে এনে দিলেন, হুজুর ওই তাবিজটা ডিস্ট্রয় করে ফেললো, নষ্ট করে ফেললো। ফেলার পরে হুজুর তাকে একটা ছোট্ট তাবিজ দিলেন, এবার তাবিজটা পরিয়ে দিয়ে বললেন যে 21 দিন পরেই তাবিজটা অটোমেটিক খুলে যাবে, আর যখন অটোমেটিক খুলে যায় তখন বুঝবে যে জিনিসটা একবার কমপ্লিটলি ভালো হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। আসলে এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আশা করি সব ভূত এফএমএর শ্রোতারাও ভালো আছে। আমার ঘটনায় চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি রাসেল ভাই, ঘটনাটা ভৌতিক কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে একদমই লজিক বিহীন লেগেছে। আমার কাছে মোটেও লাগেনি যে এই ঘটনাটার কোনো যুক্তি হতে পারে। যদি কারো জানা থাকে দ্যাটস বেটার। ঠিক আছে, আমি আমার ঘটনাটা 2014 সালের, কিন্তু ঘটনাটা বলার আগে আমার পেছনের কিছু কথা বলে নিতে হবে। আমি আমাদের বাড়ি চাঁদপুরে, সেখানে আমরা একটা ফ্ল্যাটে থাকি। 2007 সালে আমরা সেই ফ্ল্যাটে শিফট হই এবং 2008-এ আমাদের পাশের ফ্ল্যাটে এক নেইবার আসে আমাদের, যে ফ্যামিলিতে 4 জন মানুষ ছিল। যাকে আমি দিদি ডাকতাম, যিনি ওই পাশের ফ্ল্যাটের ওয়াইফ ছিল, তাকে আমি দিদি ডাকতাম। ওই দিদি, দাদা, তার বাচ্চা এবং তার শাশুড়ি। যখন 2007 সালে উনি আমাদের ফ্ল্যাটে আসেন, পাশের ফ্ল্যাটে, তখনই ওনার বয়স প্রায় ছিল 95+। তো যেহেতু আমার নিজের ঠাকুমা এখনো জীবিত, সেহেতু আমি সবার সাথে একটু গল্প করতাম। সেই জন্য আমার পাশের ফ্ল্যাটের ওই মাসিমার সাথেও গল্প হতো, আমি তাকে মাসিমা বলেই ডাকতাম। গল্প হতো। এবার আপনি হয়তো জেনে থাকবেন রাসেল ভাই যে আগের দিনে যে শুধু পুরুষরা নেশা করতো তাই নয়, কিছু কিছু মহিলা ছিল যারা নেশাও তারাও নেশা করতো। অনেকে হুক্কা টানতো, অনেকে বিড়ি খেত। তো পাশের ফ্ল্যাটের ওই মাসিটার একটা হ্যাবিট ছিল যে উনি বিড়ি খেত। এবার এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে সন্ধ্যাবেলা হিন্দু ঘরে কিছু রিচুয়ালস থাকে, যে প্রদীপ নিয়ে তুলসীর কাছে দেয়া বা ধূপ দেখানো ঘরে। তো তেমন রিচুয়ালস আমাদের ঘরেও আছে। আমি তখন থেকে আমার মা যেহেতু জব করে, সেজন্য মাকে হেল্প করার জন্য আমি রিচুয়ালসটা সবসময় করতাম। তো এই রিচুয়ালসটা আমি এই বাসায় এসেও করি। এবার সেটা এমন একটা ছিল, এরকম ছিল সিকোয়েন্সটা যে আমি সন্ধ্যাবেলায় ধূপ ধুনো জ্বালিয়ে ঘরে দেখাবো। যখন আমি ধূপধুনোটা নিয়ে মেন দরজায় আসবো, তার একটু পরে ধোঁয়ার গন্ধে হোক বা যে কোনো কিছুতেই হোক, ওই মাসিটা দরজা খুলে আমাদের দরজার সামনে আসতো। ঘরে ঢুকতো না, দরজার সামনে দাঁড়িয়েই বলতো যে মা, আমাকে একটু বিড়িটা ধরিয়ে দিবি। তো আমি ওনার হাত থেকে বিড়িটা নিয়ে রান্নাঘরে গিয়ে সন্ধ্যাবেলার জন্য প্রথম গ্যাসটা জ্বালাতাম, ওনার বিড়িটা ধরানোর জন্য। গ্যাস ওভেনটা ওনার বিড়িটা ধরানোর জন্যই আমি জ্বালাতাম। তো এটা একটা কি হয়েছিল, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল যে সন্ধ্যাবেলায় যদি আমি গ্যাস জ্বালাতে যাই, কখনো যদি উনি মাঝে মাঝে না আসেন, আমি আবার ওনাকে দেখতে যেতাম যে কেন এলো না। এমন একটা অভ্যাস হয়ে গেছিল যে উনি সবসময় আসতেন, আর আমি রিচুয়ালসটা প্রতিদিন করাতে আমিও একটা অভ্যাস হয়ে গেছিল যে হ্যাঁ, ওনাকে ওনার বিড়িটা, সন্ধ্যাকালীন বিড়িটা আমি ধরিয়ে দেবো। এমন ভাবে অনেক বছর চলতে থাকে। আমি 2012 সালে পড়ালেখার জন্য বাইরে চলে যাই, বাংলাদেশের মধ্যেই বাইরে কোথাও চলে আসি। তো আমি মাঝে মাঝে ছুটির মধ্যেই যেতাম। হঠাৎ করে 2014-তে ফেব্রুয়ারির দিকে আমি ফোনে শুনতে পাই যে উনি
মারা গেছেন। 100+ বয়সে উনি মারা গেছেন। তো স্বাভাবিকভাবে আমি কথাটা শুনে খুব দুঃখ পেয়েছিলাম, কান্নাও করেছিলাম, কারণ ওনাকে আমি চিনতাম ভালোভাবে। ঠিক আছে, হয়েছে। আবার আমি কিছুদিন নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকার পর কিছুদিনের মধ্যে সেটা আবার ভুলেও যাই যে উনি মারা গেছেন বা কি, অতটা মাথায় ছিল না, যেহেতু আমাদের আত্মীয় স্বজন কেউ নয়, পাশের বাড়ির একজন। তা সমকালীন একটা দুঃখ পাওয়ার পর আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, তারপর আমি একটা ছুটিতে, তখন মেবি ঈদের ছুটি ছিল, জুলাই, অগস্ট, এরকম ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ এরকম সময় আমি ছুটিতে বাসায় আসি। আমাদের বাসায় আসার পর আমি থাকি এরকম যে 15 দিন, 20 দিন থেকে 20 দিন থেকে আমি আবার চলে আসি। ঠিক আছে, তো আমি বাসায় যাওয়ার পরে যে মানে যে সন্ধ্যার যে রিচুয়ালস গুলো, সেটা আমি আবার করতে শুরু করি। তো একদিন আমি যাওয়ার একদিন পরেই, আমি যাওয়ার পরদিনই মনে হয়, যেহেতু আমি রাতে গিয়ে পৌঁছেছিলাম, সেদিন আর কিছু করতে পারিনি। তারপর দিন সন্ধ্যাবেলায় আমি আমার মতো প্রথম থেকে যা করি, ধূপধুনো নিয়ে ঘরে দেখাচ্ছি, দরজার সামনে ধূপধুনো রাখছি। মাসি মানে তখন যেটা হলো যে আমি ধূপধুনোটা ধরিয়ে আমি সোফায় বসেছিলাম অপেক্ষা করার জন্য যে ধুনোটা কখন নিভবে, আমি ওটা নিয়ে ঠাকুরের কাছে বা মন্দিরের কাছে নিয়ে রেখে দেবো, সেজন্য আমি অপেক্ষা করছিলাম। তখন হঠাৎ করে যে মাসি, যার কথা আমি বলেছিলাম যে যিনি 100+ বয়সে ফেব্রুয়ারিতে মারা গেছিলেন, উনি আমাকে ডাক দেন। আমি টিভি দেখছিলাম, যার জন্য আমি অতটা খেয়াল না করেই আমি বুঝতে পারি যে হ্যাঁ ওনার বিড়িটা আমাকে ধরিয়ে দিতে হবে। সেজন্য আমি ওনার হাত থেকে বিড়িটা নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে বিড়িটা ধরিয়ে ওনাকে দিয়ে দিই। আমি অতটা খেয়াল করিনি। আমার তার ঠিক ওনাকে বিড়িটা ধরিয়ে দিয়ে আমি সোফায় যখন বসি, টিভির দিকে তাকাই, তার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমার উপলব্ধি হয় যে ওয়েট, আমি কাকে বিড়িটা ধরিয়ে দিলাম? উনি তো মারা গেছেন। কতক্ষণ মানে আই ওয়াজ শকড। আমি পুরো চুপ করে বসেছিলাম, আমি কিছু ভাবতেই পারছিলাম না। তারপরে আমি কি করলাম যে আমি ভাবলাম যে ইয়েস, আমার কোনো ভুল হচ্ছে এখানে, আমি ভুল কিছু করেছি, ভুল কিছু দেখেছি, এরকম কিছু। সেটা এনশিওর করার জন্য আমি আমার হাতটা, ডান হাতের যে 4টে আঙুল দিয়ে আমি বিড়িটা ধরেছিলাম, আমি ডান হাতটা আমার নাকের সামনে নিই এবং সেই গন্ধটা আমি পাই, সেই বিড়ির গন্ধটা। সেটাতে আমি আরো বেশি শকড হয়ে যাই এবং ভয়ও পেয়ে যাই। তারপর আমি 1 সেকেন্ডও দেরি না করে দৌড়ে ঘরের দিকে যাই এবং গিয়ে দেখি যে হ্যাঁ, গ্যাস ভেন্টটা আমি জ্বালিয়েছি, ওখানে আমি বিড়িটা ধরিয়েছি, রান্নাঘরে সেই গন্ধটা রয়েছে ধোয়ার। দৌড়ে সামনের ঘরে আসি, দরজার দিকে তাকাই, আশেপাশে তাকাই, কেউ কোথাও ছিল না। আর তখন এতটাই বেশি ভয় পেয়ে গেছিলাম, আমি বসে পড়ি ওখানেই। আর তাড়াতাড়ি করে ধুনোটা নিয়ে মন্দিরে রেখে আমি দরজাটা, সামনে যে দরজাটা ছিল সেটা আমি আটকে দিয়ে কি করব বুঝতে পারি না, এতটা ভয় পেয়ে গেছিলাম। পরে আমি আমার ঠাকুমাকে আমার সবটা খুলে বলি যে এরকম এরকম হয়েছে। ঠাকুমা বললো, দেখ অনেক সময় হয়, তুই তো ওনাকে পছন্দ করতিস, উনিও তোর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, অত রিয়েক্ট করিস না, ঠিক হয়ে যাবে। আমার ঠাকুমা আগের দিনের মানুষ, উনি কিছু একটা পড়লো, মন্ত্র টাইপের কিছু পড়ে আমাকে ফুটু দিয়ে দিল, একটা তুলসীর মধ্যে কিছু একটা করে আমাকে খাইয়ে দিল। দেন আমাকে বললো যে তুই কিছুক্ষণ ঘুমালে হয়তো শরীরটা ভালো লাগবে। তারপরে আমি ঘুমিয়ে যাই। কিন্তু রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে এটা হয়তো ভৌতিক কিছু নয়, মানে ভৌতিক বলবো না আমি, ঠিক এটা কি হয়েছিলাম জানি না। আসলে কি মারা যাওয়ার পরে কেউ ওভাবে ফিরে আসে? আর ওনার তো কোনো ধরনের অপমৃত্যু হয়নি, উনি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। ওনার বয়সজনিত কারণে উনি মারা গেছেন। তো এরকম কি হতে পারে কখনো? যদি হয়ে থাকে কেন হয়, বা আমি কেন দেখতে পেলাম? উনি আমার অভ্যাসজনিত, কিন্তু এরকম কিন্তু হয়নি যে তারপরে আমি ওনাকে দেখতে পেয়েছি, আমি কিন্তু ওনাকে তারপরে দেখতে পাইনি। এটা আমার কাছে একটা লজিকহীন ঘটনা। যদি এটার কেউ এক্সপ্লেনেশন দিতে পারে দেন বেটার। ঠিক আছে রাসেল ভাই, এটাই আমার ঘটনাটা ছিল। আপনার যদি মনে হয় যে আপনি লিসেনারদের সাথে এটা শেয়ার করবেন, দেন ইউ ক্যান। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো আপনার ঘটনায় যাই আমরা। ঘটনাটি যে আপনি বলবেন, এটা কতদিন আগের ঘটনা? এটা রিসেন্টলি গত আগস্ট মাসের 5 তারিখে ঘটে যায় আমার সাথে ঘটনাটা। তার মানে খুব টাটকা একটা ঘটনা। শুনি আমরা ঘটনাটি। আচ্ছা, প্রথমে বলে নেই, আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো বর্তমানে একটা সরকারি হসপিটালে ইন্টার্নি অবস্থায় আছি। আমি সঙ্গত কারণে আর কি নামটা উল্লেখ করতে চাচ্ছি না। তো ইন্টার্নি স্টুডেন্ট হওয়ার কারণে আমাদের ম্যাক্সিমাম টাইমেই রাতে নাইট ডিউটি করতে হয়। তো আমাদের আর কি একটা শিডিউল থাকে, ওই শিডিউল অনুযায়ী আমরা নাইট ডিউটি করি। আচ্ছা। তো ওই দিন, ঘটনার দিন রাতে আমার ওই দিন নাইট ডিউটি ছিল না। আচ্ছা।
কিন্তু হসপিটাল থেকে আমার একটা ফোন আসে। তো আমি ফোনটা পিক করার পরে দেখি যে হসপিটাল থেকে আমার একজন স্যার আমাকে ফোন দিচ্ছে। উনি মানে আমাকে বলে যে আজকে ইন্টার্নি স্টুডেন্টরা আসে নাই, তো হসপিটালে অনেক ভিড়, উনি একা একা পারছে না, আচ্ছা আমাকে যাওয়ার জন্য আর কি রিকোয়েস্ট করে। তো কি আর করা, কিছু করার নেই, আমি রাজি হই। আচ্ছা তো ফোনটা আসে 11:30টার দিকে। জি তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে রওনা দিতে দিতে প্রায় 12টা বেজে যায়। তো দেন আমি রওনা দিই। রওনা দেওয়ার পরে আমার বাসা থেকে হসপিটালের দূরত্বটা মোটামুটি ভালোই। তো আমার যেতে হয় 3 ভাগে আর কি, ভেঙে ভেঙে। ফার্স্টে অটোতে করে যেতে হয়, তারপর কিছুটা পথ নৌকা দিয়ে আর কি নদী পার হতে হয়, তারপর রিক্সায় করে যেতে হয়। তো প্রথম 2টা ধাপ আমি ঠিক মতোই যাই, যাওয়ার পরে রিক্সাতে উঠি। ওঠার পরে ওই সময় তো প্রায় 12:30টার মতো বাজে। তো দেখা গেল মানে ওই সময় রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, মানুষজন তেমন ছিল না। তো রিক্সাতে ওঠার পরে রিক্সা ঠিক মতোই চলছিল। কিছুটা পথ যাওয়ার পরে আমরা হাইওয়েতে উঠি। তো হাইওয়েতে উঠলে ওখানে 2টা লেন আর কি রাস্তা, আসার জন্য একটা, যাওয়ার জন্য আরেকটা। তো আমরা যাচ্ছিলাম, ল্যাম্পপোস্টের আলোতে রিক্সা চলছিল, ভালোই লাগছিল, পরিবেশটা খুব শান্ত। তো ওই টাইমে হঠাৎ করে মানে আমার নজরে আসে যে আমাদের অপোজিট লেন থেকে 2টা ছেলে একটা বাইক নিয়ে আসছে। আচ্ছা তো তারা বাইকটা মোটামুটি হাই স্পিডেই আসছিল তাদের। তো আসার পথে রাস্তা কিন্তু ফুল ক্লিন, রাস্তায় কোনো লোকজনও নেই বা গাড়ি ঘোড়াও নেই। তো হঠাৎ বাইকটা আস্তে আস্তে যখন মোটামুটি আমাদের কাছাকাছি আসে, আমাদের অপোজিট লেনে কাছাকাছি যখন আসে, ঠিক ওই মুহূর্তে হঠাৎ বাইকটা জাম্প করে এবং উল্টে যায়। এবং বাইক যে ড্রাইভ করছিল যে ছেলেটা, সে ওখানেই মানে বাইকের নিচে পড়ে যায়। আর পিছনে যে ছেলেটা ছিল ও কিছুটা দূরে যেয়ে পড়ে। তো আমি রিক্সা থেকে এই জিনিসটা দেখি, দেখার পরে মানে আমি বুঝতে পারছিলাম না হঠাৎ করে এমন একটা পরিবেশে এমন হলো কেন। রাস্তা পুরো ক্লিয়ার, কোথাও কোনো স্পিড ব্রেকার বা আইল্যান্ড কিছুই নেই, ফাঁকা রাস্তাতে এরকম হওয়ার কারণটাকে আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ওইটা ভাবার সময় ছিল না তখন আমার। আমি রিক্সা থেকে নামি এবং খুব দ্রুত মানে তাদের কাছে যাই, এবং আমার সাথে আমার রিক্সাওয়ালা মামাও যায়। তো সেখানে যাওয়ার পরে আমি ফার্স্টে ফলো করি যে ছেলেটা একটু দূরে যেয়ে পড়েছে সে মোটামুটি ঠিক আছে, এখন সে উঠে বসেছে আর কি, এবং হাতে যেখানে ব্যথা ট্যাথা পাইছে হাতে মাথায় ওখানে ধরতেছে আর কি। আর যে ছেলেটা বাইকের নিচে পড়ছে মানে ড্রাইভ করছিল, সে বাইকের নিচে ছিল। তো আর বাইকটা তখনই স্টার্টিং অবস্থায় ছিল। তো যাই হোক, আমি আগে ফার্স্টেই যাই যে ওকে উদ্ধার করার জন্য, এখনো বাইকটা স্টার্ট আছে, ওইটা অফ করে ওকে উদ্ধার করার জন্য। কিন্তু ওর কাছে যাওয়ার পরে মানে সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে এটাই যে ও মানে ওর অবস্থা খুব গুরুতর, কিন্তু ও বলতেছে যে আমাকে না, আগে আমার ফ্রেন্ডকে ধরেন, যে দূরে যে আজব জায়গা, আপনারা মন দিয়ে শুনবেন এই জায়গা। সে আমাকে বলতেছে যে ভাইয়া আমাকে না ধরে আগে আমার ফ্রেন্ডটাকে ধরেন, এবং ওকে ওই মেয়েটা মেরে ফেলবে। মানে এটা শোনার পরে আমি আরো বেশি মানে অবাক হয়ে যাই যে ওই মেয়েটা বলতে এখানে তো কোনো মেয়ে নেই, শুধু আমরা 4 জন মানুষ আছি, আমি, আমার রিক্সাওয়ালা মামা আর ওরা 2 জন, এছাড়া আর কেউ নাই। কিন্তু ও বলছে যে ভাইয়া ওকে আগে ধরেন, ওকে ওই মেয়েটা মেরে ফেলবে। তো এটা শোনার পরে মানে আমার মাথা কাজ করতেছিল না, এটা কি হচ্ছে। তো যাই হোক, ওটা ভাবার সময় ছিল না, আমি তাড়াতাড়ি করে ঘুরে আর কি ওই দিকে তাকাই, ওই ছেলেটার দিকে। মানে এইটাই হচ্ছে সবচাইতে মানে শকিং মুভমেন্ট হচ্ছে যে আমি একটু আগে ওকে দেখলাম যে ও রাস্তায় উঠে বসছে এবং ওর হাতে পায়ে যেখানে ব্যথা পাইছে ওখানে ধরতেছে। তো এখন আমি তাকানোর পরে দেখতেছি যে সে ওর মানে মুভমেন্টটা বা ইয়াটা দেখে এমন মনে হচ্ছে যে ওর গলা থেকে হাত দিয়ে কিছু সরানোর চেষ্টা করছে। মনে হচ্ছে কেউ কারোর গলাতে চাপ দিয়ে ধরলে যেরকম হয় অনেকটা ওই রকম, এবং মানে মাটিতে অনেক মানে ছুটাছুটি করছে আর কি, এমন অবস্থা। পরে মানে আমি এটা দেখার পরে আমি বুঝতে পারছিলাম না যে এটা কি হচ্ছে। আচ্ছা, পরে আমি মানে তাড়াতাড়ি করে ওই দিকে ঘুরে ওর কাছে যাওয়ার মানে কাছাকাছি যাওয়ার মুহূর্তেই হঠাৎ করে মানে ওর দেহটা পুরো একদম ঠান্ডা হয়ে যায়, নিথর হয়ে যায়, মানে কোনো নড়াচড়া, কোনো মুভমেন্ট নেই। তো এটা দেখার পর আমি বুঝতে পারছিলাম না, আমি দৌড়ে যাই, ওকে ধরে জিজ্ঞাসা করি যে ভাইয়া কি হয়েছে বা কি প্রবলেম, কোনো রেসপন্স নেই। তারপর আমি ভালো করে ডাক দিই, কিন্তু কোনো রেসপন্স না পাওয়ার পরে আমি ওর পালস এবং বিপিটা দেখি। আচ্ছা, হাতেই দেখার পরে আমি দেখতেছি যে অন দ্য স্পট মানে ওর হাত মানে পালস বিপি সবকিছু। আচ্ছা, মানে তখন আমি পুরা মানে থ হয়ে যাই যে আমার চোখের সামনে আমি মাত্র ওকে দেখলাম সব ঠিকঠাক উঠে বসছে, কিন্তু এখন মানে 30 বা 40 সেকেন্ডের মধ্যে এখন পালস বিপি কিছুই নেই। আমি বুঝতে পারছি যে ও আর নেই, কিন্তু মানে তখন আমার মাথায় কিছু কাজ করছিল না। আমি ওকে ধরে বসে পড়ি রাস্তার মধ্যে।
তারপর আমার আর মানে কিছু একটা মাথায় সুস্থ মানুষ হ্যাঁ। চোখের সামনে এরকম হয়ে গেল। একদম চোখের সামনে আমার। হুম। মানে তখন আমি মানে এই জিনিসটা নিতে পারি নাই, আমি মানে অনেকটা মানে ফিজ হয়ে গেছি, মানে বরফের মতো হয়ে মানে ওখানে বসে পড়ছি রাস্তার মধ্যে। দেন ঘটনা এখানে শেষ না, ঘটনা শুরু হলো কেবল। দেন মানে এটার পরে আমার আর কিছু মনে পড়ে মানে ইয়ে করতে পারছিলাম না। তো হঠাৎ আমার যখন মানে কিছুটা মানে সম্বিত ফিরে আসে, তখন আমার পিঠের মধ্যে কেউ হাত দেয়। তো আমি পিছনে তাকাই, তাকানোর পরে দেখি হাইওয়ে ডিউটিরত পুলিশ আছে না, জি, ওই জি, জি। পুলিশদের একটা ভ্যান আমার পিছনে আছে আর 3টা পুলিশ আমার পিছনে। ওনারা আমার কাছে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে এখানে, কিন্তু তখন আমার বলার মতো কোনো শক্তি বা বলবো যে আমার ওই রকম কোনো এবিলিটি ছিল না আমার ভিতরে। আমি ওই ছেলেটাকে ধরে বসেই আছি। তো তখন পাশ থেকে রিক্সাওয়ালা মামা সবকিছু খুলে বলে কি কি হয়েছে এখানে। তো বলার পরে তারা আর বেশি লেট করে না, আমাকে এবং ওই 2টা ছেলেকে সহ ওদের ভ্যানে করে তাড়াতাড়ি আমাদের হসপিটালে নিয়ে আসে। তো হসপিটালে আনার পরে আমাদের স্যার, আমার যে ডিউটিরত স্যার আছে, ওই স্যার আসে। আসার পরে ফার্স্ট ছেলেটাকে, যে ছেলেটাকে মানে মানে পালস বিপি অফ নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ, ওকে স্যার এসে চেক করে, করার পরে মানে স্যার ঘোষণা দেয় যে ও মারা গেছে, ওয়ার্নিং। এটা শোনার পরে তারপরে আর কি হয় আমার আর কিছু মনে নেই। যখন আমার মানে সবকিছু আবার আমি জ্ঞান ফিরে বা বুঝতে পারি, তখন আমি মানে নিজেকে আবিষ্কার করি আমাদের হসপিটালের বেডে। তখন প্রায় সকাল 11:30 বা 12টা বাজে। তো আমি সবার কাছে জানতে চাই যে কি হয়েছে আমার। তখন তারা বলে যে আমি মানে ওই টাইমে সেন্সলেস হয়ে গেছিলাম এবং অনেক চেষ্টা করার পরও আমার সেন্স মানে ফিরে আনা সম্ভব হয়নি। তো পরে আমি ওঠার পরে জিজ্ঞাসা করি কি হয়েছে, পরে বলে যে ওই ছেলেটা মারা গেছে আর যে বাইকের নিচে পড়ছিল ও মোটামুটি এখন সুস্থ আছে, ওকে আমাদের হসপিটালেই ভর্তি করা হয়েছে। তো তখন আমার মাথায় মানে অনেক পেইন ছিল, আমি মানে কোনো কিছু নিতে পারছিলাম না। পরে আমি স্যারের কাছ থেকে ছুটি নেই, বাসায় চলে যাব। তো যাওয়ার আগে আমি একবার মানে ওই ছেলেটাকে দেখতে যাই। যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, ওখানে যাওয়ার পরে আমাদের সিস্টারদের কাছে জিজ্ঞাসা করলাম কি অবস্থা। ওনারা বললো যে না, এখন মোটামুটি ভালো আছে, ও হাতে পায়ে কিছু ব্যথা পাইছে আর হাতে আর একটা বোনস ব্রেকডাউন হয়েছে। ড্রাইভ করছিলেন, তার অবস্থা এখন ভালো? হ্যাঁ, এখন মোটামুটি, হ্যাঁ এখন সম্পূর্ণ ভালো, মানে আউট অফ ডেঞ্জার। ওর শুধু বাম হাতের একটা বোনস ব্রেকডাউন হয়েছে আর এছাড়া মোটামুটি সবকিছু ঠিক আছে। তার মানে হচ্ছে কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, মেজর কোনো ধরনের কোনো প্রবলেম ওর ছিল না, যা ছিল নরমাল মাইনর। আচ্ছা। তো এটা আমি শোনার পর মোটামুটি ভালো লাগলো। তা আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পরে রিক্সায় করে যে ওখানে বলছিলাম ফার্স্টে যে আমার নদী পেরোতে হয়, তো আমি নদীর ওখানে যে নৌকাতে উঠি। উঠার পরে নৌকাটা একটু ছাড়ার পরে আমি হঠাৎ করে নৌকার সামনের দিকে করি, আমি একটা মেয়ে দেখতে পাই। আচ্ছা। মেয়েটা ছিল মানে নীল শাড়ি, নীল চুড়ি, মানে পুরা শরীরে নীল জামা কাপড় পরা আর কি, আর কপালের টিপটা শুধু ছিল লাল। আচ্ছা, ঠিক আছে। মেয়েটা মানে আমি মেয়েটার দিকে তাকাই খুব ভালো করে, মেয়েটাও আমার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকে। তো এটা দেখার পরে আমি একটু বিব্রত বোধ করে আমি মানে অন্যদিকে ফিরে তাকাই, ওই দিকে আর তাকাই না। যখন নৌকাটা ঘাটে যে মানে ফিরার পরে নামবো আমরা, তো নামার সময় মেয়েটা সবার সামনে ছিল, মেয়েটা সবার আগে নামার কথা, কিন্তু মেয়েটা নামছে না, মেয়েটা দাঁড়ায় মানে ওইখানে দাঁড়িয়ে ছিল। কিন্তু এই জায়গাতে আমি আরো বেশি হই যে আমি দেখতে পাই যে আমার নৌকার মধ্যে অন্য যে যাত্রীগুলা ছিল সবাই ওই মেয়েটার ভিতর দিয়া, মনে হচ্ছে যে মেয়েটা একটা ধোয়া বা কুয়াশার কুণ্ডলীর মতো ওর ভিতর দিয়ে সবাই পাস করে চলে যাচ্ছে, ট্রান্সপারেন্ট, মানে ওর ভিতর থেকে সবাই ওর ভিতর দিয়ে সবাই বের হয়ে যাচ্ছে। এটা দেখার পরে মানে ওই জায়গাতে আমার হাত পা সবকিছু কাঁপা শুরু হয়ে যায়, আমি কিছু মানে বলতেও পারছি না, কিছু করতেও পারছি না, সোজা হয়ে দাঁড়ায় থাকি। তো ওই মুভমেন্টে মেয়েটা কোনো কিছুই না, ভয়ঙ্কর কিছুই না, জাস্ট আমার দিকে তাকায়া একটা হাসি দেয়, খুব সুন্দরভাবে একটা হাসি দেয়। হাসি দেওয়ার পরে আমার সামনে থেকে ভ্যানিশ হয়ে যায়। এটা দেখার পরে মানে আমি নৌকার মধ্যে বসে পড়ি, মানে আমি আর কিছু করতে পারছিলাম না, নড়াচড়ার কোনো শক্তি আমার ভিতরে ছিল না। তো ওই টাইমে নৌকাওয়ালা মামা ভাবে হয়তো আমি অসুস্থ বা কিছু, উনি আমাকে ধইরা আর কি একটা দোকান নিয়ে মাথায় পানি টানি দেয়। তো আমি কিছুটা সুস্থ হওয়ার পরে আমাকে একটা অটো করে বাসায় পাঠিয়ে দেয়। তো সরি, এই জায়গায় একটু মিস করছি, যখন মানে মেয়েটা হাসি দেয়া মানে ওখান থেকে চলে যায়, ওই টাইমে আমার মোবাইলে একটা ফোন আসে। হ্যাঁ, আমার মোবাইলে একটা ফোন আসে। ফোনটা আমি রিসিভ করার পরে মানে ফোনটা তোলার পরে আমি দেখতেছি যে আমার হসপিটাল থেকেই এখন বর্তমানে যেই ডিউটিতে আছে আমার ওই একটা ফ্রেন্ড আমাকে ফোন দিছে। তো আমি ফোনটা রিসিভ করার সাথে সাথেই ও আমাকে জানায় যে যে ছেলেটা এতক্ষণ ভর্তি ছিল, মানে যে বাইকের নিচে পড়ছিল, ওই ছেলেটা স্বাভাবিক ছিল, সেই মাত্র মারা গেছে। এইটা শোনার পরে আমি আরো বেশি ভেঙে পড়ি এবং নৌকার মধ্যে বসে পড়ি আর কি। পরে নৌকাওয়ালা মামা আমাকে নিয়ে আর কি পানি টানি দিয়া ঠিক হওয়ার পরে একটা অটোতে করে বাসায় পাঠায়। বাসায় যাওয়ার পরে আমার মাথার মধ্যে শুধু এই জিনিসটাই কাজ করতেছিল যে কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত মানে আমার সাথে কি হচ্ছে, এটা আমি মানে এটার কোনো কিছু বুঝতেই পারতেছিলাম না, আমার মাথা কাজ করছিল না। পরে যাক ভালো একটা গোসল করে ভালোভাবে খাওয়া দাওয়া করে আমি একটা ঘুম দিই। তো ঘুম থেকে সন্ধ্যায় আমি উঠি, উঠার পরে আমি আমার ওই ফ্রেন্ডকে ফোন দিই যে কিভাবে মারা গেল ওই ছেলেটা জানার জন্য। তখন তো আমার মাথায় কিছু ছিল না, আমি জিজ্ঞাসাও করতে পারিনি।
তো দেন ওকে ফোন দেওয়ার পরে ও আমাকে বলে যে ওই ছেলেটা মরার আগে কিছু কথা বলতেছিল, মানে নিজে নিজে অনেক অনেক কিছু বলতেছিল। কথাগুলো ছিল এরকম যে ওই মেয়েটা আমার ফ্রেন্ডকে মারছে, এখন সে আমাকে মারতে আসছে, তোমরা সবাই আমাকে বাঁচাও। এবং মেয়েটার বর্ণনা দেয় এরকম যে ও নীল শাড়ি পরা, নীল চুড়ি পরা, কপালে একটা লাল টিপ, এই মেয়েটা এখানে আসছে, এখন আমাকে মারবে, আমার ফ্রেন্ডকে মারছে আগে, এখন আমাকে মারবে, আমাকে বাঁচান। তো আমাদের হসপিটালের ডাক্তাররা বা সিস্টাররা সবাই জিজ্ঞাসা করে কোথায় মেয়ে, তো ও হাত দিয়ে শুধু বারবার দরজার দিকে দেখায় যে ওই যে ওখানে দাঁড়ায় আছে, কিন্তু কেউই কিছু দেখতে পায় না। ও লাস্ট কথা এইরকমই ছিল। তার কিছু সময় পরে হঠাৎ মানে ভালো সুস্থ, হঠাৎ ওর ওই আগের জনের মতোই মানে পালস বিপি হঠাৎ অফ, ও মারা যায়। তো এটা শোনার পরে আমি আরো বেশি অবাক হই যে মানে আমি যে মেয়েটাকে নৌকাতে দেখছিলাম এটার সাথে ওর বর্ণনা দেওয়া মেয়েটার কিন্তু পুরাপুরি মিল আছে। নীল শাড়ি, নীল চুড়ি এবং লাল টিপ সবকিছু একদম পুরাপুরি মিল আছে। মানে এটা শোনার পরে আমি তো আরো বেশি অবাক, কি ব্যাপার, তাহলে আমি ওকে মানে আমি এটা কি দেখলাম, আমি কেন দেখলাম। যাই হোক, এটার পরে মানে আমি এতটাই সিক হয়ে যাই যে আমার আর মানে হসপিটালে যাওয়ার মতো বা করার মতো আমার অ্যাবিলিটি থাকে না। আমি হসপিটাল থেকে ছুটি নিয়ে প্রায় বাসায় চলে যাই, প্রায় 1 মাসের মতো বাসায় ছিলাম আমি। তো মানে আর ফিরে নারায়ণগঞ্জে আসা হয় নাই। যখন আসি মানে মোটামুটি সুস্থ হওয়ার পরে আসি, তারপরে আমি প্রায় জিনিসটা ভুলে গেছি, এমন অবস্থা। তো একদিন হঠাৎ আমাদের ওইদিকে একটা মেলা হয়, তো আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে ওইখানে মেলাতে ঘুরতে যাই। তো যাওয়ার পরে আমরা একটা দোকানে বসে ফুচকা খাচ্ছিলাম, তো পাশে একটা ফাঁকা জায়গা ছিল, আমি ওখানে ফলো করি আর কি। ফলো করার পরে আমি ওই মেয়েটাকে ওই জায়গাতে দেখতে পাই। আচ্ছা, মানে এটা দেখার পরে আমি আরো বেশি ভয় পেয়ে যাই, আমার হাতের থেকে ফুচকার প্লেটটা পড়ে যায়। মেয়েটা সেম স্বাভাবিকভাবে ওই ড্রেস আপ ওইভাবে আমার দিকে তাকায় আছে, এবং আমার হাত থেকে যখন ফুচকার প্লেটটা পড়ে যায় তখন সে আবার আগের মতো একটা হাসি দেয়, যে আবার ভ্যানিশ। এটা দেখার পরে মানে আমি আবার ওই রকম আগের মতো হয়ে যায়, মানে আমার কথা বলার মতো বা চলার মতো কোনো শক্তি থাকে না। পরে আমার ফ্রেন্ডরা ধরে আমাকে বাসায় আনার পরে আমি ওদের কাছে সবকিছু বলি। তো বলার পরে মানে ওরাও কিছু করতে পারে না, মানে কি করবে, ওদেরও কিছু করার নেই। পরে হ্যাঁ এটা যায়, কিন্তু সবচাইতে মানে কি বলে দুঃখের বলবো না কি বলবো আমি জানি না, মানে আমার সাথে এখন পর্যন্ত মেয়েটা 3 বার দেখা হয়েছে, সেম ভাবেই আমি ওকে দেখতে পাই। তবে এখানে একটা বিষয় হচ্ছে এটা যে আমি মেয়েটাকে কখনো একা বা নিরিবিলি ভাবে দেখতে পাই না। আমি এমন জায়গায় দেখতে পাই যেখানে অনেক মানে লোকজন আছে, ক্রাউডেড এরিয়া গুলাতে, এইসব জায়গাগুলোতে আমি ওকে দেখতে পাই। তো আমি এখন পর্যন্ত এটা জানি না যে আমার সাথেই কেন এই ঘটনাটা ঘটলো, বা আমি ওই মেয়েটাকে কেন দেখতে পাচ্ছি, বা কি চায় আমার কাছে। কখনো কিছু বলেও না, কোনো কিছুই না, জাস্ট সামনে আসে, কিছু সময় থাকে, একটা মুচকি হাসি দেয়, দেন চলে যায়। তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তা আপনার ঘটনা এবং আপনাকে আপনার নামটা একটু প্লিজ বলবেন, যেহেতু আজকে অনেক মানুষ, আমরা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি সবার ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা। আমার নাম রিগান। চলে যায় আপনার ঘটনায়। আমার ঘটনাটা পুরান ঢাকার লালবাগ আমলিগোলা এলাকার। তো সিকিউরিটির কারণে আমি নামটা বলছি না, বাসার নামটা। ঘটনাটা হলো গিয়া ছোট বাচ্চাকে নিয়ে। জি, অদ্ভুত একটু ঘটনাটা। যেমন ঘটনাটা 3 বছর আগের ঘটনাটা আমি শুনছি, যার সাথে ঘটে গেছে বাচ্চার মার মানে নানুর কাছ থেকে। আচ্ছা, নানুর কাছ থেকে শুনছি। উনি ঘটনাটা শুরু করছে এভাবে যে উনি প্রথম ওই বাসায় ভাড়া গেছে, ভাড়া থাকে। তো খুব স্বাভাবিক কয়েকদিন চলতেছিল। তো পুরান বাসা, তো ওখানে ওর বাচ্চাকে, ছোট বাচ্চা 3 মাসের বাচ্চা, বিছানার মধ্যে শুয়ে উনি ঘরের কাজ টাজ করতেছিল ওর মা। তো একটা খুব কালো রঙের একটা খুব মানে বড় আকার একটা বিড়াল জানালা দিয়ে ওর বাচ্চার দিকে মানে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল। এমন ভাবে দেখতেছিল যে মানে বাচ্চাটার দিকে কোনো কিছু মানে তাড়ানোর চেষ্টা করতেছিল, এটা দিতেছে ওইটা দিয়ে হুশ বলতেছে, অনেক কিছু বলতেছে, কিন্তু সরতেছে না। তো ওর আম্মা এক পর্যায়ে ওইটা জানলাটা বন্ধ করে দিছে। তো ওর কিছুক্ষণ পর থেকে বাচ্চা খুব কান্নাকাটি করা শুরু করছে, কোনো কিছুতে মানে না, কোনো কিছু থামে না, এভাবে করে। তো বাচ্চাকে খাওয়া দেয়, যতটুকু খাওয়া দেয় তার চেয়ে বেশি খাওয়া দেয়। ছোট বাচ্চা 3 মাসের বাচ্চা মারা সুজি দেয় বা এটা দেয় সেটা দেয়। তো যদি এখানে 1 পেলা সুজিও সারাদিনে লাগতো, এখানে লাগে 3-4 মানে পাতিলা। আর আপনার গিয়া বাচ্চা যখন মায়ের বুকের দুধ খাইতেছে মানে এমন ভাবে খাইতেছে যে মনে হতো শরীরে রক্ত টেনে খাইতেছে। তো এমন মা বাচ্চাদের শরীর থেকে সরাই দিতেছে, কোলে থেকে সরাই দিতেছে, যে কষ্ট হইতেছে, পারতেছে না।
তো এমন করতে করতে সন্ধ্যা পর্যন্ত চলে গেল। তো যখন ওর আব্বা কাছ থেকে আসলো তো বললো যে দেখো বাচ্চা এই করতেছে, এমন এমন বিহেভিয়ার, বাচ্চার অনেক কান্নাকাটি করতেছে আর এমন অনেক পরিমাণ খাইতেছে। তো বলতেছে হয়তো ছোট বাচ্চা এমন হইতে পারে। তো ওর আম্মা বলতেছে না আমার কাছে নেই, এমন ভাল লাগতেছে না, বাচ্চা ছোট বাচ্চা, আমার একটাই ছেলে। তো বললো ঠিক আছে আমি হুজুরে ডাক দিয়ে নিয়ে আসি। তো ওই এলাকার একটা খুব সুপরিচিত একটা হুজুর আছে, সবাই চেনেন, হ্যাঁ সবাই জানে এটা। তো ডাক দিয়ে নিয়ে আসছে হুজুরে নিয়ে ডাক দিয়ে আসার পর দেখে তো হুজুর ঘরে ঢুকা পরিস্থিতি দেখা বাচ্চারা দেখে বলতেছে এটা কোন বাচ্চা, যে এটা আমার ছেলে, এটা আমার বাচ্চা। বলতেছে যে না এটা তো আপনার বাচ্চা না। তো এটা শোনার পর মানে পরিস্থিতিটা খুব মানে ঠান্ডার মতো হয়ে পড়ে গেছে। তো বলতে এটা আমার বাচ্চা, আমার বাচ্চা কই। যে আপনাদের যদি মনে সাহস থাকে, আপনারা যদি জানতে চান তাহলে আমি বলতে পারি। তো হুজুর বলছে আমি আমার বাচ্চারে চাই। ওর মা বলতেছে আমি আমার বাচ্চারে চাই। তো হুজুর বলছে আচ্ছা ঠিক আছে। তো হুজুরটা বাচ্চারে নিয়ে ওর ঘাটটা ধরে আপনার হুজুর সুরা ডোরা পড়া শুরু করছে। তো কিছুক্ষণ সুরা ডোরা পড়ার পর বাচ্চাটা ওই যে কালো বিড়ালটা ছিল না, কালো বিড়ালের পরিণত হয়ে গেছে, হইয়া লাভ দিয়া ওই জানলা দিয়ে হাইটা চলে গেছে। তো হুজুর বলছে দেখছেন এটা আপনার বাচ্চা না, এটা আপনার বাচ্চা না, এটা ছিল একটা খারাপ জিনিস। হয়েছে কি এটা বলেন। তো ওর মা সবকিছু খুইলা বলে এমন এমন সকালবেলা এটা একদম চোখের সামনে ঘটেছে। চোখের সামনে, হ্যাঁ। এবং আপনি আপনার সেই মায়ের কাছ থেকে এই হ্যাঁ ঘটনাটা শুনেছেন। মায়ের কাছ থেকে শোনা, চোখের পলকে যখন আমাদের ঘটনাটা বলতেছিল হয়েছে। আমি আমার শাশুড়ি আমার ওয়াইফ ছিলাম, মানে ওনার কান্না দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। আমার ওয়াইফ কান্না করে দিয়েছে। তো মানে এমন ভাবে বলতেছিল যে রাসেল আপনি যদি থাকতেন সামনে হয়তো বা আপনার মনটা অনেক নরম হয়ে যেত। তো হুজুর বলছে যে হুজুর জিজ্ঞেস করতে আমার বাচ্চা কই, কয় যে বলছে যে যখন আপনার বাচ্চারা যে এক দৃষ্টিতে তাকে দেখতেছিল তখনই আপনার বাচ্চারা খায় ফেলছে। তখন যখন আপনি জানলা লাগাইছেন তখন জানলা লাগার সামনে আপনার বাচ্চা ছিল না, তখন ওই বিড়ালটা আপনার বাচ্চার রূপ ধরে ওখানে শুয়ে ছিল। এই সারাদিন যা খাওয়াইছেন ওই বিড়ালি খাইছে, আপনার বুকের দুধ ওই বিড়ালি খাইছে। এমন করে যদি আমার না ডাকতেন এমন করে হয়তো বা আরো 3-4 মাস হয়ে থাকতো। এবং সেই বাচ্চা নাই এখন, কিন্তু ওই বাচ্চা আর কখনোই এবং চোখের পলকে এরকম হয়ে গেছে। এটা আপনাদের পুরান ঢাকার ঘটনা, কি অবিশ্বাস্য ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় চলে যাব আমরা। আচ্ছা, আমি তৈমুর। জি, আমি ঢাকার একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি। ওকে, সো আপনার ঘটনায় যাই। আচ্ছা, ঘটনাটা হচ্ছে 2013 সালের আমার খুব ক্লোজ একটা বন্ধুর ঘটনা, ওর নিজের লাইফের ঘটনা। জি, ঘটনা হচ্ছে যে 2013-এ ও হঠাৎ করেই পড়ালেখার মাঝখানে সিঙ্গাপুর চলে যায়। আচ্ছা, তো সে বাবা মার একমাত্র সন্তান। তার মা থাকে গ্রামে এবং বাবা থাকে চিটাগাংয়ে। আমি একটু বলি যে এই ঘটনাটি প্রচন্ড ইমোশনাল। আমাদের প্রত্যেকেরই বাবা আছেন, কারো বাবা জীবিত আছেন, কারো বাবা মৃত, এবং আমাদের প্রত্যেকেরই বাবাকে নিয়ে অনেক ধরনের ইমোশন কাজ করে। এবং আমরা মানে ছোটবেলা থেকেই যে যাকে দেখে বড় হই আর কি, সেই বাবাকে নিয়ে এই ঘটনাটি। কিন্তু এই ঘটনাটির মধ্যে ভয়ঙ্কর কিছু ব্যাপার রয়েছে যেগুলো সত্যি অন্যরকম। সো আমরা চলে যাব ঘটনায়। আচ্ছা, তো সে যখন চলে গেছে, তো বাবা মার একমাত্র সন্তান, তো সে চলে যাওয়ার প্রায় 3 থেকে 4 মাস পরে তার বাবা একটা মানে খুব বড় ধরনের অসুস্থতার কারণে হঠাৎ করে মারা যায়। তো সে যখন মারা যায় তখন তার ফ্যামিলি ডিসিশন নেয় যে তাকে জানানো হবে না, ছেলেটাকে জানানো হবে না, দেশের বাইরে জানানো হবে না। কারণ যদি জানানো হয় তাহলে তার মেন্টালি হয়তো ডিস্টার্ব হইতে পারে বা বিভিন্ন রকম প্রবলেম হইতে পারে বা ওখান থেকে চলেও আসতে পারে, মাত্র গেছে ছেলেটা। তো তার মায়ের ডিসিশন নেয় যে না, ছেলেটাকে জানানো যাবে না। তো ছেলেটা এই ব্যাপারে কিছুই জানে না। সে কন্টিনিউয়াসলি মায়ের সাথে গ্রামে ফোনে কথা বলে আর বাবার সাথেও চিটাগাংয়ে কথা বলে, কিন্তু তার বাবা মারা গেছে সে জানে না, কিন্তু সে তার বাবার সাথে কথা বলতেই থাকে। এই কথাটা তার মাকে বলে যে মা, বাবাকে তো এটা আমি বলছি। তো তার মা শুধু কাঁদে, বলে যে মা তুমি কাঁদো কেন, সমস্যা কি তোমার? বলে যে না বাবা, তুমি তো দেশের বাইরে আছো, এই জন্য তোমার আমার মনটা খারাপ লাগে। তার মা তখনও তাকে বলে না যে তোমার বাবা মারা গেছে। আচ্ছা, তো তার এক মামা আছে, মামাকেও বলে যে মামা, বাবারে তো খুব মিস করতেছি, মাকে খুব মিস করতেছি, তোমাদের কথা খুব মনে পড়ে। আচ্ছা, তখন তার মামা বলে যে ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তুমি তো দেশে আসবেই কয়েকদিন পরে। তো এর মাঝে প্রায় 14 মাস চলে যায়। এর মধ্যে ছেলেটা কিছুই জানে না যে তার বাবা মারা গেছে, এই কথাটা তাকে কেউই জানে নাই। তো হঠাৎ করে একদিন 14 মাস পরে সে কোম্পানি থেকে 2 মাস 15 দিন ছুটি পায়। তার মাকে জানায় যে মা, আমি তো দেশে আসবো, তুমি বাবাকে বলবা আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যেতে। তো তার মা তখন আবার কাঁদে,
বলে যে বাবা তুমি আসবা, আমার মন খারাপ লাগতেছে তাই আমি কাঁদতেছি, অন্য কোনো ঘটনা না। তো ছেলেটা নর্মাল মনে করে যে একমাত্র ছেলে, হতেই পারে। অনেকদিন বাইরে ছিলেন হয়তো, হ্যাঁ হতেই এই পারে। কারণে। তো মা বলে যে না তোমার মামা যাবে, তোমার বাবা তো একটু অসুস্থ, তোমার মামা যাবে। তো বলতেছে ঠিক আছে মামা আসুক বাবা আসুক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তারপর হচ্ছে কি তার মামা যায় এয়ারপোর্টে, গিয়ে তো ছেলেটাকে খুঁজে পায় না, ভাগিনাকে খুঁজে পায় না। তো সে বলে যে বোনকে ফোন করে বলে তোমার ছেলেকে তো খুঁজে পাচ্ছি না। কিন্তু ছেলেটা রাতে ল্যান্ড করে ওর বাবার সাথেই দেশ ইয়েতে চলে আসে, মানে ওখানে মামা যেয়ে আর মামা গিয়ে ছেলেটাকে খুঁজে পায় না। আচ্ছা, কিন্তু বাবার সাথে ছেলেটা চলে আসে গ্রামে রাতের বেলা, সকালবেলা চলে আসে। তো চলে আসার পরে একটা মসজিদ ছিল বাড়িতেই, গ্রামের বাড়িতে একটা মসজিদ ছিল, মসজিদের পাশে কবরস্থান, তার পাশে হচ্ছে একটা খেজুর গাছ। তো ছেলেটা খেজুরের রস খেতে খুব পছন্দ করতো। মসজিদের কাছে যখন আসার সময় তার বাবা বলে যে বাবা তুমি বাসায় যাও, আমি খেজুর রসটা নিয়ে আসি। তো বলছে ঠিক আছে বাবা যাও, আমি বাসায় যাই। তো ছেলেটা বাসায় যায়, বাসায় গিয়ে তার মা বলে এই অবস্থা। তখন জানে যে তার বাবা নাই, কিন্তু সে বিশ্বাস করতে পারে না, বলে যে না আমি তো বাবার সাথে একটু আগে কথা বলছি, দেখো আমার ফোন লিস্ট চেক করে দেখে যে ডায়াল করলে রিসিভ করলে তার বাবার কোনো নাম্বার নেই, কিন্তু সে একটু আগে কথা বলছে তার বাবার সাথে, এটা সে 100% শিওর। বাট সে কোনো প্রুফ দিতে পারছে না। তারপর বললো যে এইমাত্র বাবা আমাকে বললো যে খেজুর রস আনবে। তো বলছি চলো দেখাই তোমাকে বাবার কবর। তারপর তো ওকে নিয়ে বাবার কবর দেখায়, দেখা যায় যে খেজুর গাছের নিচেই তার বাবার কবরটা, ওখানেই তার বাবাকে কবর দেওয়া হয়েছে। তো যাই হোক ছেলেটা একটু নর্মাল হয়, রাতে ঘুমায়। তো তার বাবা যে রুমে ঘুমাতো ছেলেটাকে ওই রুমেই ঘুমাতে দেওয়া হয়। তো ঘুমায় ছেলেটা, হঠাৎ করে মাঝরাতে ছেলেটার ফোনে কল আসে। তো সে বললো যে আমি আজকে দেশের বাইরে থেকে আসলাম, আমার ফোনে কল আসলো, মানে সমস্যা কি? তো সে ফোন রিসিভ করে। তো প্রথম 8-10 সেকেন্ড কোনো কথা হয় না, সে হেলো হেলো করতে থাকে। হঠাৎ করেই মানে একটা চাপা একটা কান্নার কণ্ঠে বলতেছে যে বাবা কেমন আছো, মানে হুবহু ওর বাবার কণ্ঠ, বাবা কেমন আছো। সে এটা শুনে একদম মানে হয়ে যায়, স্তব্ধ হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, আমার বাবা মারা গেছে, এটা সম্ভবই না। তো তারপর সে মানে কান্নাকাটি শুরু করে, চিল্লাচিল্লি শুরু করে। তোর মা আসে, ওর মামা আসে, এসে ওকে শান্ত করে। তো পরের দিন সকালে ওকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ বলে যে বাবা তুমি দেশের বাইরে থেকে আসছো অনেকদিন পরে, এটা কোনো সমস্যা না, তুমি প্রতিদিন রাতে যখন ঘুমাবা তখন আয়াতুল কুরসি পরে ঘুমাবা। তো ছেলেটা বলছে ঠিক আছে। তো পরের দিন রাতে ছেলেটা আয়াতুল কুরসি পরে ঘুমায়। তো পরের দিনও মাঝরাতে একটা ফোন আসে ওর ফোনে। আচ্ছা। তো সে ভয়ে ফোন রিসিভ করে না, কয়েকবার ফোন রিসিভ করে না, পরের বার ফোন রিসিভ করে। ফোন রিসিভ করার পরে দেখে একটা তার বাবার কণ্ঠে একটা কান্না, আর কিছুই শুনে না, একটা কান্নার পরে লাইনটা কেটে যায়, এরকম স্টিল মানে কয়েকদিন ধরে চলতে থাকে। কয়েকদিন চলার পরে সে আরেকদিন ফোন রিসিভ করে মাঝরাতে। ফোন রিসিভ করার সাথে মানে তখন যখন ফোন রিসিভ করতে থাকে সে জানে যে তার বাবা ফোন দিছে, এটা সে জানে তার বাবা ফোন দিছে, এজন্য সে ফোনটা পিক করে। যদি তার বাবা আবার বলে যে বাবা কেমন আছো, এই ভয়েসটা শোনার জন্য ছেলেটা তারপর আবার ফোনটা রিসিভ করে, কিন্তু তখন আর শুনে না বাবার কণ্ঠ, তখন শুধু একটা দীর্ঘশ্বাস। একটা মানুষ যখন অনেক কষ্টে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তখন শুধু ওই দীর্ঘ নিঃশ্বাসটা শুনে সে, শোনার পরে লাইনটা কেটে যায়। এখনো প্রায় মাঝরাতে ওর ফোনে ফোন আসে, এখনো আসে। হ্যাঁ এখনো ফোন আসে। আচ্ছা, ওর ফোনে এখনো ফোন আসে এবং সে ফোনটা ইচ্ছা করে রিসিভ করে। এই নাম্বারটা সে জানে, এই নাম্বারটা কোনো সময় খোলা থাকে না। নাম্বারটা হ্যাঁ সে নাম্বারটা জানে, কিন্তু পরের দিন সকালবেলা বা যখন এই নাম্বারটা কার কখনো কোন দিন উনি খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন? এই জিনিসটা উনি খোঁজ নেওয়ার চেষ্টা করেন যখন কবিরাজ বলছে যে বাবা এটা তোমার সাথে হবে, প্রতিনিয়ত হবে বা হচ্ছে, এটা নিয়ে তুমি কখনো মাথা ঘামায়ো না। আচ্ছা, বলছে যে তোমার একটাই সলিউশন যে তুমি রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা, তোমার কখনো ক্ষতি হবে না, এই চেষ্টা করো তাহলে কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি আবারও আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নাম বলে আপনার ঘটনাটা প্লিজ একটু শুরু করেন। হ্যালো লিসেনার্স, ওয়ান্স এগেইন মেহেদী হাসান রাব্বি। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমার এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমি আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। এটা তাদের মানে এলাকার একটা খুব প্রচলিত একটা ঘটনা। এই ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 3-4 বছর আগে, আমার আসলে এক্সাক্ট টাইমটা মনে নেই। আচ্ছা যাই হোক, তো ওই এলাকাতে মানে একজন হুজুর ছিল আর কি। তিনি এইভাবে খুবই ভালো একজন মানুষ ছিলেন, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন, এবং তিনি পোজেস্ট মানে জিনে ধরা বা পোজেস্ট লোকদের মানে সাহায্য করতেন বা ওদের মানে ট্রিটমেন্টটা উনি করতেন আর কি, সবসময় উনি এই কাজটা করতেন। তো এলাকায় এইভাবে প্রচলিত ছিল, লোকজন বলতো যে ওনার সাথে জিন আছে, মানে গ্রামের ভাষায় যেটা বলে যে ওনার সাথে জিন আছে।
তো এটা আসলে আমরা আগে শুনতাম, কখনো মানে বিশ্বাস করতাম না। তো যাই হোক, ঘটনাতে চলে যাই। তো ওনার মোটামুটি বয়স হয় 85 এরকম। তো উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তো ওনাকে ঢাকাতে একটা সুনামধন্য হসপিটালে ভর্তি করা হয়। তো ওখানে ভর্তি থাকাকালীন অবস্থায় উনি মারা যায়। তো মারা যাওয়ার পরে ধরেন উনি মারা যায় সন্ধ্যার পরে আর কি। তো আমাদের আসলে গ্রামটা, আমাদের দেশের বাড়িটা হচ্ছে চাঁদপুর জেলা মতলব থানা, ওখানে নারায়ণপুর ইউনিয়ন আর কি। তো ওখানে যেতে হলে মনে করেন ঢাকা থেকে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে। তো সন্ধ্যার পরে যেহেতু হসপিটাল থেকে লাশ বের করা বা ইয়া করা একটা ফর্মালিটিস আছে, সময় লাগে। তো সব মিলিয়ে প্রায় যেতে যেতে রাত্র প্রায় 12টা বাজবে। তো ওই দিন আর জানাজা বা দাফন করা সম্ভব না। তো পরের দিন জানাজা বা দাফন এটার মানে ইয়া করা হয়, ডেট ফিক্সড করা হয়। তো ঢাকা থেকে ওনারা অ্যাম্বুলেন্সে করে লাশটা নিয়ে রওনা দেয়। আচ্ছা। তো যাওয়ার পথে কিছু প্রবলেম হয়, যেমন দেখা গেল চলন্ত গাড়ির মধ্যে মনে হচ্ছে যে বাহির থেকে কেউ নক করছে, যেটা কখনোই পসিবল না। আচ্ছা। যে একটা চলন্ত গাড়ির মধ্যে বাহির থেকে কেউ নক করতে পারে না। তো এইরকম একটা প্রবলেম। আবার মনে হচ্ছে হঠাৎ হঠাৎ গাড়ির স্টার্ট অফ হয়ে যাচ্ছে। তারপর আবার দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বড় বড় ইট মারছে, কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না গাড়ির। তো এভাবে যাই হোক, এইসব সমস্যাগুলোর মাঝখান দিয়ে ওরা প্রায় রাত্রে 12:30 1টার দিকে লাশ নিয়ে গ্রামে যেয়ে পৌঁছায়। তো পৌঁছানোর পরে লাশ তো আর ঘরে রাখা যায় না, লাশ বাহিরে রাখতে হবে। তো কোথায় রাখবে? মসজিদের সামনে একটা বাদাম গাছ আছে, আর ছোট একটা মাঠের মতো আর কি, 40-50 জন মানুষ দাঁড়াতে পারবে এরকম একটা জায়গা। তো ওখানেই লাশ রাখার ডিসিশন নেওয়া হয়। আর রাতের বেলা লাশ পাহারা দেওয়ার জন্য 3 জনকে দায়িত্ব দেওয়া হয়। একজন হচ্ছে যে মারা গেছে কবিরাজ, ওনার একজন ভাতিজা, ছোট ভাতিজা, ও মাদ্রাসায় পড়াশোনা করে। আর বাকি 2 জন হচ্ছে ওই বাড়ির আর কি সদস্য, ওদেরকে এই 3 জনকে দায়িত্ব দেওয়া হয় লাশটা রাত্রে পাহারা দেওয়ার জন্য আর কি। তো শীতের দিন থাকার কারণে আর কি কিছু সময় 1-2 ঘন্টা থাকার পরে যেই 2 জন লোক ছিল, ওরা 2 জন মানে বলতেছে যে আমাদের কাছে ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, আমরা থাকতে পারবো না। তো যে মানে ওনার যে ভাতিজা ছিল, উনি বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে তোমরা বাসায় চলে যাও, আমি একাই থাকতে পারবো, সমস্যা নেই, আমি রাতে কোরআন তেলাওয়াত করবো, সমস্যা নেই, আমার কোনো সমস্যা হবে না। তো এটা বলার পরে ওই 2 জন চলে যায়, বাসায় চলে যায়। চলে যাওয়ার পরে তো একাই থাকে। তো বসে বসে কোরআন তেলাওয়াত করছিল। তেমন সময় মানে ওনার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ওয়াশরুমে যেতে হবে। তো মসজিদের পাশে কোনো মানে ওয়াশরুম বা এরকম কিছু ছিল না, এটার জন্য বাড়িতে যেতে হবে। তো বাড়ির ডিস্টেন্স বেশি না, অল্প একটু। তো ও ভাবে যে সমস্যা নাই, আমার তো 2-3 মিনিটের বেশি লাগবে না, আমি যাই একটু। তো লাস্টটা এখানেই রেখে ও বাড়িতে যায় ওয়াশরুমে। যাওয়ার পর ওয়াশরুম থেকে ফেরার পথে ও দেখে যে মসজিদের সামনে যে একটা লাইট জ্বলছিল, লাইটটা অফ। এবং মসজিদের সামনে ছোটই মাঠটাতে দেখা যাচ্ছে প্রায় 40-50 জন লোক, সাদা মানে পাঞ্জাবি পরা আর কি, একদম পায়ের হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত, আর পাগড়ি পরা, সাথে মানে সাদা একদম অনেক বড় বড় দাড়ি আর কি। তো ওনারা মানে অনেক লোক এখানে জড়ো হয়ে আছে। আর 4 জন লাশের খাটিয়াটার চারপাশে ধরে মাটি থেকে উপরে তুলে ফেলছে, মনে হচ্ছে নিয়ে যাবে এমন একটা অবস্থা। তো ও এটা দেখার পর একটু দূর থেকে ও ডাক দেয় যে এই কে তোমরা, আর লাশের খাটিয়া ধরছো কেন? তো ওখান থেকে একজন একজন একটু বয়স্ক টাইপের একজন ছিল, উনি অ্যান্সার করে যে কেন, এটা আমাদের লাশ, আমরা এটা নিয়ে যাব। এটা শোনার পরে তো অবাক হয়ে যাবে, বলে কি তোমাদের লাশ? এটা তো আমার চাচার লাশ, আমরা সবকিছু ইয়ে করে রাখছি, কালকে জানাজা দিব, তারপর দাফন করবো, আর তোমরা কি বলতেছো এটা তোমাদের লাশ? ওরা বলতেছে না, এটা তোমাদের না, এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব। এটা শোনার পরে ও মানে কিছুটা গেস করতে পারে যে সামথিং ইজ রং। তো ও কি করে মানে দোয়া দুরূদ পড়া শুরু করে। তো ইন দ্য মিন টাইম মানে ওই টাইমেই প্রায় ওর চোখের সামনে থেকেই প্রায় সবগুলা মানুষ হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে। তো এটা দেখার পরে মানে ও কিছুটা ভয় পায়, পরে ও চিৎকার করার পরে বাড়ি থেকে আরো লোকজন আসে, সবাই মানে রাতে একবারে পাহারা দেয়, কোরআন শরীফ তেলাওয়াত করে। তারপরে ওই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে জানাজা দিয়ে লাশ সুন্দর মতোই দাফন করা হয়। তো তারপরে ওই দিনটা ভালো যায়। পরের দিন রাতের বেলা ওই ছেলেটাই স্বপ্নে দেখে যে ওই লোকগুলার মধ্যে ওই যে লোকটা অ্যান্সার করছিল যে এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব, ও মানে ওই ছেলেটাকে স্বপ্নে দেখা দেয় যে তোমরা আমাদের লাশটা রাখতে পারবে না,
আমরা আমাদের লাশ আমরা নিয়ে যাব। আচ্ছা তো এটাও স্বপ্নে দেখার পরে ও মসজিদের হুজুরকে এবং মানে আরো মুরব্বীদের কাছে শেয়ার করে বিষয়টা যে আমি এই দেখছি স্বপ্নে। পরে ওনারা বলে না এটা সমস্যা নেই, তুমি ওই দিন হয়তো ভয় পাইছো এই জন্য তুমি এটা দেখতেছো, এটা কোনো ব্যাপার না। তো এরপরে 2-3 দিন ভালোই যায়, সমস্যা নেই। 2-3 দিন পরে ও আবার রাতে স্বপ্নে দেখে যে ওই লোকটাই ওকে বলতেছে যে পারছো লাশটা রাখতে, বলছিলাম না এটা আমাদের লাশ, আমরা নিয়ে যাব, আমরা ঠিকই নিয়ে গেছি। এটা শোনার পর ওর ঘুম ভেঙে যায় রাতে, ও আর রাতে ঘুমাতে পারে না। সকালে ভোরে ও ফজর নামাজ পড়তে যেয়ে হুজুরের কাছে শেয়ার করে বিষয়টা। তো হুজুর বলে যে আচ্ছা চলো আমরা কবরস্থানে যাই, দেখি কি অবস্থা। কবরস্থানে যাওয়ার পরে ওরা দেখতে পায় যে সবকিছুই ঠিক আছে, যেভাবে কবর দেওয়া ছিল ওইভাবেই আছে, উপরে যে খাঁচা দেওয়া আছে ওই খাঁচাটাও ঠিক আছে। তো হুজুর বলে কই কবরের তো কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে, এটা তুমি ভুল দেখছো বা স্বপ্নে দেখছো, ভয় পাইছো এই জন্য এমন কি হচ্ছে তোমার। কিন্তু ও মানে না, ও বলে না আমি দেখতে চাই আসলে কি হয়েছে। পরে মানে ওর জোরাজুরিতে পরে হুজুর এবং এলাকার কিছু মুরব্বীরা সহ আর কি কবরটা আবার নতুন করে খোঁড়ার জন্য আর কি আসে। তো পরে কবরটা খোঁড়ার পরে প্রথমে মাটি টাটি তোলার পরে দেখতেছে সবকিছুই ঠিক আছে, বাঁশ বা কলাপাতা যেভাবে দেওয়া হয়েছে সবকিছুই ঠিক আছে। কিন্তু যখন বাঁশগুলো সরানো হয় তখন সবার মানে একদম চোখ ছানা ভরা, ভিতরে কোনো লাশ নেই, আচ্ছা শুধু ফাঁকা। তার মানে স্বপ্নে যেটা বলেছিল সেটাই স্বপ্নে যেটা বলেছিল ওইটাই বাস্তব হয়, মানে ভিতরে কিছুই নেই, এটা ফাঁকা। এটা দেখার পরে তো সবাই অবাক। তারপর আর কিছুই করার থাকে না, মানে ওদের মানে ওর স্বপ্নটা বা ওই কথাটাই বাস্তব হয় আর কি। তো পরবর্তীতে এটা আর কি আমাদের ওই এলাকাতে খুব প্রচলিত একটা ঘটনা। আমি এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ। প্রিয় লিসেনার, প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তবে আপনারা কে কে প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান এবং শুনেন, কোন জায়গা থেকে শুনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা যাতে খুব সহজে এই ধরনের ঘটনা শুনতে পারেন, আমি এই জন্য বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো খুঁজে বের করে তারপর প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। ভূতখনের যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটা ঘটনা আমি নিজেই বাছাই করে তারপর আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আপনারা হয়তো জানেন প্রতিনিয়ত আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে চলে আসি আপনাদেরকে গল্প শোনানোর জন্য। তো আজকের গল্পটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং একটি গল্প হতে যাচ্ছে। আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন। আমাদের কাছে আজকে যে গল্পটি পাঠিয়েছে আমাদের প্রতিদিনের লিসনার মোহাম্মদ আরিফ, তিনি তার গল্পটি আমাদের কাছে যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আরিফ আর তার বন্ধুরা সবাই অ্যাডভেঞ্চার প্রেমিক। তারা ঠিক করলো গ্রামের সবচেয়ে রহস্য স্থান, যেই স্থানগুলো আসলে অনেক কাহিনী জড়িয়ে আছে বা যেই স্থানগুলো মানুষ ভয় পায় বা কিন্তু মানে বলা যায় যে ভুতুরে টাইপের গ্রাম, সেই গ্রামগুলোর সন্ধান শুরু করলো, কারণ তারা সেগুলোকে জয় করার চেষ্টা করবে। তো অনেক খোঁজাখুঁজির পর তারা একটা মানে সবচেয়ে রহস্যময় স্থান, একটি পরিত্যক্ত রেল লাইনের কাছে রাত মানে রেল লাইনের একটা কাহিনী তারা শুনতে পেল এবং মানে সেই রেল লাইনে নাকি ভুতুরে একটা ট্রেন যায় বা এরকম একটা কিছু কাহিনী। তো তারা সিদ্ধান্ত নিল যে তারা যে 4 জন বন্ধু মিলে সেই গ্রামের সবচেয়ে রহস্যময় স্থানে একটি পরিত্যক্ত রেল লাইনের কাছে রাত কাটাবে। গ্রামের সবাই তাদের এই কাজ থেকে বিরত থাকার জন্য বলল। তারা বলল যে এটা অনেক ভয়ঙ্কর, অনেক রিস্কি, তো তাই তোমরা এটা করিও না। কারণ তাদের ধারণা ছিল এই রেল লাইনে এক অভিশাপ আছে। গ্রামের মানুষ বলতো রাতে নাকি একটা ট্রেন দেখা যায় কিন্তু তারা কোনো শব্দ শোনা যায় না। আর কি সেই ট্রেনটা যারা দেখে বা যারা সেই মানে ট্রেনের আশেপাশে থাকে তাদের জীবনে অমঙ্গল নেমে আসে, কারণ সেই ট্রেনটা তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে বা ট্রেনে যারা যাত্রী আছে সেই আত্মাগুলো তাদের সঙ্গে সবসময় মানে লেগে থাকে, এরকম একটা কিছু। তো আরিফ ও তার বন্ধুরা নিয়ে রাতের অন্ধকারে একটি ক্যাম্প ফায়ার করার জন্য রেল লাইনের কাছে পৌঁছালো।
আর রেল লাইনটি ছিল অনেক পুরনো, আর তার উপরে জমে ছিল ঘাস ও শ্যাওলা। চারদিকে ছিল শুধু ঝিঝি পোকার শব্দ। যখন তারা ক্যাম্প ফায়ার জ্বালানোর জন্য প্রস্তুত নিচ্ছিল, তখন তাদের মধ্যে থেকে এক বন্ধু জিসান হঠাৎ বলল, আমার মনে হচ্ছে আমাদেরকে কেউ পাশ থেকে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছে। আরিফ তার বন্ধুরা হেসে উঠল, এসব তোমার মনের ভুল, আরিফ বলল। কিন্তু জিসান আরিফের কথা শুনল না, আর সে একাই তাঁবুতে চলে গেল। কারণ বাহিরে আসলে তার ভালো লাগতেছিল না, বা কোনো শব্দ তাকে ডিস্টার্ব করতেছিল। যখন তারা ক্যাম্প ফায়ার জ্বালিয়ে গল্পর আসর জমিয়েছে, তখন আকাশ হঠাৎ করে চোখ বদ্ধ করে ফেলল। সে দেখতে পেল একটি পুরনো ট্রেন তাদের দিকে এগিয়ে আসছে। ট্রেনের জানালাগুলো ভাঙা, আর ভিতরে কালো ছায়া দেখা যাচ্ছে। সে চোখ খুলতেই দেখলো ট্রেনটি সেখানে নেই। এমন একটা দৃশ্য আসলে সে যখন সবার সঙ্গে শেয়ার করলো, সবাই কিছুটা হলো বিভ্রান্ত হলো, কারণ তাদের টিমের মধ্যে সব থেকে সাহসী ছেলে ছিল আকাশ। কিন্তু আকাশেই এরকম একটা স্বপ্ন দেখার পর কিন্তু অনেকটাই ঘাবড়ে গিয়েছে। তার যখন রাত আরও গভীর হলো, আকাশ তার বন্ধুদের নিয়ে গল্প করছিল। হঠাৎ তারা একটি ট্রেনের শব্দ শুনতে পেল, কিন্তু তার সঙ্গে কোনো ট্রেন দেখা গেল না, শুধুমাত্র ট্রেনের শব্দই দেখা যাচ্ছিল। এবং তারা আসলে শব্দটা মানে এমন একটা অনুভব করতেছিল যেন তাদের খুব কাছাকাছি ট্রেনটা এসেছে এবং জোরে জোরে হুইসাল দিচ্ছে। আকাশ তখন তার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো যে রেল লাইনের উপর দিয়ে কিছু অস্পষ্ট ছায়া চলে যাচ্ছে। ছায়াগুলো মানুষের মতো দেখতে ছিল, কিন্তু তাদের কোনো মুখ ছিল না, এবং তারা রেল লাইন থেকে অনেকটা উপর দিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ ছায়াগুলো থেমে গেল, আর তারা আকাশের দিকে ফিরে তাকালো। তাদের চোখগুলো জ্বলন্ত কয়লার মতো জ্বলছিল। আকাশ দেখলো তাদের মধ্যে একজন তার দিকে হাত বাড়িয়ে কিছু একটা বলতে চাইছে, বা কিছু একটা ইশারা করছে, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছিল না। আকাশ ভয়ে তার বন্ধুদের ডাকলো, কিন্তু ততক্ষণে সব বন্ধুরা ঘুমিয়ে পড়েছে। সে বুঝতে পারলো যে তারা সবাই তাঁবুর ভিতর অনেক আরাম করে ঘুমাচ্ছে। তখন সে মানে কি করবে বুঝতে পারতেছিল না, এবং সে কিন্তু দৌড় শুরু করলো। তখন সে দেখতে পেল যে সেই ছায়াগুলো তার পিছন নিয়েছে। সে দৌড়তে দৌড়তে রেল লাইনের একটি শেষ স্টেশনে পৌঁছালো। স্টেশনটি ছিল পরিত্যক্ত, আর তার উপর ছিল ধুলো আর মাকড়সার জাল। আকাশ যখন স্টেশনে ঢুকলো, তখন সে দেখলো একটি পুরনো ট্রেন স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেনটির দরজা খোলা, আর অনেক যাত্রী বসে আছে। তারা সবাই ছিল ছায়া, আর চোখগুলো জ্বলছিল তাদের। আকাশে মনে হলো সে যেন একটি স্বপ্নের মধ্যে চলে এসেছে। সে ট্রেনটির ভিতরে যাত্রীদের দিকে তাকালো, আর তার সামনে একটি ভয়ঙ্কর দৃশ্য চলে এলো। ট্রেনের যাত্রীদের মধ্যে একজন ছিল জিসান, যে তার বন্ধু আগেই ভয় পেয়েছিল। সে ছিল একটি ছায়া, আর তার চোখগুলো জ্বলছিল। সে আকাশের দিকে হাত নাড়ছে, যেন তাকে ডাকছে, এসো আমরা একসঙ্গে ট্রেন ভ্রমণে যাই। তো এমন একটা অবস্থায় আকাশ একদম প্রিপারেশন নিচ্ছে যে সে আসলে ট্রেনের মধ্যে উঠবে, কারণ তার বন্ধু তাকে ডাকছে। আর ইতিমধ্যে আকাশ কিন্তু আসলে সবকিছু গুলিয়ে ফেলতেছে, কোনটা স্বপ্ন বা সে কী করতেছে এই বিষয়টা কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারতেছে না। এমন একটা অবস্থায় সে ট্রেনের মধ্যে উঠবে বা পা রাখবে, এরকম একটা সময়ের মধ্যে হঠাৎ করে মসজিদের পাশের থেকে আজানের শব্দ আসলো। আর এই আজানের শব্দের মধ্যে সব কিছু মানে হঠাৎ করেই উধাও হয়ে গেল, এবং পিছন থেকে জিসান আকাশকে ডাকছে, এই আকাশ। তখন আসলে আকাশ বুঝতে পারলো যে এতক্ষণ তার সঙ্গে যেটা হচ্ছে সেটা আসলে স্বপ্নের মধ্যে হচ্ছে, বা ভুতুরে একটা কোনো কাহিনী তার সঙ্গে হচ্ছিল। তো তারপর তারা আসলে সত্যি এটাকে বিশ্বাস করলো যে আসলে ভূত বা এই জায়গাটি অনেক বেশি ভয়ঙ্কর, এবং পরবর্তী সময় তারা কিন্তু সেখান থেকে চলে গেল। তো দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।